মেঘ, চল না একটু বারান্দায় বসি, অনেক দিন তোমার সাথে চাঁদ দেখি না। সোফায় বসে টেবিলে পা তুলে ল্যাপটপে অফিসে একটা প্রেজেন্টেশন রেডি করছি। এই অসময়ে বৃষ্টিটা আমার সোহাকে আপতা চলে মেজাজটা খারাপ হয়ে গেল। হালকা বিরক্তি সুরে বললাম, তোমারও সব সোহাগে আলাপের জন্য আমার সময় নেই, আমার অনেক কাজ পড়ে আছে, একটু একা থাকতে দেবে প্লিজ। কথাগুলো বলেই আবার ল্যাপটপে মাথা ঘুষলাম। এই প্রেজেন্টেশনটা রেডি হলে নতুন আর একটা হাতে পাবো। ল্যাপটপ থেকে মাথা তুলে দেখি রাত 12:25 বাজে। বৃষ্টির কথা ভাবতেই মনে পড়ল তখন মেয়েটার সাথে ওরকম ব্যবহার করাটা মোটেও ঠিক হয়নি। বিছানার কাছে গিয়ে দেখলাম কায়া ঘুমিয়ে আছে। কামিজটা সরে গিয়ে সাদা পেটটার কিছু অংশ দেখা যাচ্ছে। নিজেকে কন্ট্রোল করা খুব কঠিন হচ্ছে। টুপ করে বৃষ্টির পাশে গিয়ে শুয়ে পড়লাম। একটা হাত ওর জামা কলির পেটের উপর চালান করে দিয়ে ওর খোলা চুলে নাকটাকে ডুবিয়ে দিলাম। আস্তে আস্তে বৃষ্টির পেটের উপর স্লাইড করছি, যে মুহূর্তকে জড়িয়ে ধরবো। আমার মেয়েদি জমা পেটটা এখন তোমার ঘৃণার বস্তু, তাই না মেঘ? এরকম রোমান্টিক একটা মুহূর্তে বৃষ্টি এমন কিছু বলবে সেটা কোনোদিন আমার কাম্য ছিল না। আমি বৃষ্টিকে নিজের দিকে ফেরানোর চেষ্টা করছি, কিন্তু সে শক্ত হয়ে আছে। কয়েকবার চেষ্টা করার পর ওকে ছেড়ে দিলাম। তারপর একটা হ্যাঁচকা টান দিয়ে নিচের দিকে ফিরিয়ে নিলাম। চারদিকে আঁধার হলেও বাইরে থেকে আসা ল্যাম্পপোস্টের আলোয় ওর চোখের কোণটা চিকচিক করে উঠল। বৃষ্টি ভেবেছিল হয়তো আমার চোখে পড়বে না, তাই বার কয়েক চোখটাকে পিটপিটিয়ে পানিগুলোকে হারাল করে নিল। মেদ থাকলেও তোমার এই শরীর আমার, না থাকলেও আমার। শুধু তোমার শরীর না, তোমার রুহ, তোমার ভালোবাসা, তোমার ভালো খারাপ সবকিছুই আমার। সব কিছুতেই শুধু আমার অধিকার। তুমি আমার ভালোবাসা বৃষ্টি, আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। তোমার সবকিছুই আমার ভালো লাগা। আর আমি সরি তখনকার বিহেভিয়ার জন্য। জানো তো মেঘ, অসুখ কখনো একদিনে বাঁধে না। বার কয়েক অনিয়ম করলে শরীর সহ্য ক্ষমতা হারিয়ে ফেলে, রোগ দানা বাঁধে। যাকে ঘুমিয়ে পড়ো, সকালে তোমার অফিস। আর কথা বলতে দেওয়া যাবে না, বড্ড অভিমান করে আছে মেয়েটা। ঠোঁট দিয়ে ওর ঠোঁট দুটো দখল করে নিলাম। বৃষ্টি এক হাত আমার চুলে আর এক হাত দিয়ে শার্ট খামচে ধরল। দু হাত দিয়ে ওর কোমর চাপটে ধরে নিজের সাথে মিশিয়ে নিলাম। অনেক দিন থেকে ভালোবাসা হয়নি বউটাকে। আজকে ভালোবাসা দিয়ে সব অভিযোগ মিটিয়ে দেব। আমার সময়ের উপরে যে তার অধিকার আছে, সে যে আমার অর্ধাঙ্গিনী। ঘুম ঘুম চোখে বিছানা হাতাচ্ছি। বৃষ্টিকে না পেয়ে চোখ খুলে এপাশ ওপাশ তাকালাম। জানালার পর্দাগুলো বাতাসে উঠছে। খুট করে শব্দ শুনে চোখ গেল ওয়াশরুমের দরজার দিকে। বৃষ্টি মাত্র গোসল ছেড়ে বের হচ্ছে। হালকাতে তোয়ালা দিয়ে আঙুল গলিয়ে চুলের পানি মুছছে। হয়তো ভেবেছিল আমি ঘুমিয়ে আছি, তাই বিছানার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়তে লাগলো। আমার উপর চোখ পড়তেই শরীরকে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আমি সন্তর্পণে বিছানা থেকে নেমে আলমারি খুলে একটা শাড়ি বের করলাম। অনেক সুন্দর করে শাড়িগুলো গুছিয়ে রেখেছে, কিন্তু উপরে 3 পিসের ছড়াছড়ি। আমি আলমারিটা বন্ধ করে বৃষ্টির পিছনে গিয়ে দাঁড়ালাম। সে এখনো চুল মুছতে ব্যস্ত। পিছন থেকে 2 হাতে ওর পেট জড়িয়ে ধরলাম। হঠাৎ করে জড়িয়ে ধরায় বৃষ্টি হালকা ভয় পেয়ে গেল। ডান হাতটা আস্তে ওর বুকে উঠিয়ে জামার গলাটা ধরে সজোরে একটা টান মারলাম। হঠাৎ হ্যাঁচকা টান পড়ায় জামার অনেকটাই ছিঁড়ে গেছে। বৃষ্টি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তোয়ালেটা বুকে জড়িয়ে চেঁচিয়ে উঠল, তুমি কি পাগল হয়ে গেছো? আমি শান্ত দৃষ্টিতে বৃষ্টি দিকে চেয়ে ব্লাউজ আর পেটিকোটটা গিয়ে দিয়ে বললাম, চেঞ্জ করে আসো। বৃষ্টি কোনো কথা বলল না। আমার হাত থেকে কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে গেল। 5 মিনিট পর বৃষ্টি গায়ে তোয়ালে জড়িয়ে বেরিয়ে এলো। আমি বিছানা থেকে শাড়িটা তুলে বৃষ্টিকে পড়াতে শুরু করলাম। শাড়ির কুচে কুচতে গিয়ে ওর পেটে আলতো করে একটা চুমু দিলাম। বৃষ্টির চোখ পুচে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি ওর কোমর জড়িয়ে আরো বেশ কয়েকটা চুমু খেয়ে আঁচলের দিকে এগোলাম। একটা কথা খুব ভালোভাবে মনে পড়ছে, বৃষ্টি শাড়ি পরতে পারে না। ও অনেকবার শাড়ি পরা শিখতে চেয়েছিল, কিন্তু আমি দিইনি। আমার ইচ্ছা ছিল আমি নিচে হাতেকে শাড়ি পরাবো। কুচি গুছিয়ে দেবার বাহানায় ওর মেয়েধীন পেটে ঠোঁটে ছোঁয়া দিতে পারবো। সেজন্য কখনো ওকে নিচে শাড়ি পরতে দিলাম না। বিয়ের পর 6 মাস যখনই ও শাড়ি পরতো, আমি তখন ওকে শাড়ি পরিয়ে দিতাম। কিন্তু হুট করে একদিন অফিস যাওয়ার সময় ও জেদ ধরে বসলো ওকে শাড়ি পরিয়ে দিতে হবে। এদিকে অফিসে
সেদিন ইম্পর্টেন্ট মিটিং ছিল। একে তো দেরি, তার উপর বৃষ্টির অহেতুক পায় না। রাগে ওর মুখে শাড়ি ছুঁড়ে মেরে চলে যায়। তারপর থেকে আর ওকে একদিনও শাড়ি পরতে দেখেছি বলে মনে হয় না। পরবে বা কি করে, সে তো শাড়ি পরতে জানে না। আঁচলটা ঠিক করে আবার ওকে তুলে বসিয়ে দিলাম, চুলগুলো আছড়ে দিলাম যত্ন করে। বৃষ্টি আয়নাতে আমাকে দেখছে, ওর চোখ দুটো টলমল করছে। আমার হাতটা চেপে ধরে বলল, এত ভালোবেসো না প্লিজ, সহ্য হবে না। বলেই বৃষ্টি উঠে চলে গেল। আমি জানি বৃষ্টি কেন এমনটা বলছে। ওই ভয় পাচ্ছে হয়তো আমি আবার ওকে অবহেলা করব, কিন্তু আর না। কাজের নেশায় এতটা বোধ হয়েছিলাম যে আমার অস্তিত্বকেই আমি ভুলে গেছি। ফ্রেশ হয়ে ডাইনিংয়ে চলে গেলাম। মা আগে নাস্তা সেরে নিচের রুমে চলে গেছেন। বৃষ্টি আমার জন্য প্লেট সাজাচ্ছে। তুমি খাবে না? আগে তুমি খাও, আমি পরে খেয়ে নিব। না, এখনই খাবে। বসো, আমি খাই দিয়েছি। হাত ধরে বৃষ্টিকে আমার পাশে চেয়ারটাতে বসিয়ে দিলাম। নিজের হাতে তুলে ওকে খাইয়ে দিয়েছি। ও অপলকভাবে আমার দিকে তাকিয়ে আছে। খাওয়া শেষে বৃষ্টি প্লেটগুলো নিয়ে চলে গেল। আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। শাড়ির দোকান থেকে শাড়ি কিনে বের হব, এমন সময় নজর গেল পাশের একটা জুয়েলারি দোকানের দিকে। বিয়ের পর থেকে আজ পর্যন্ত একটা সোনাও কিনে দেওয়া হয়নি বৃষ্টিকে। সারাদিন বাড়ির কাছে ব্যস্ত সে, অথচ এই আমি ওকে বলেছিলাম ওকে রাজরানীর মতো করে রাখবো, সামান্য ওকে কষ্ট পেতে দেবো না। কথাগুলো ভেবেই একটা তাচ্ছিলের হাসি পড়ে উঠল ঠোঁট জুড়ে। দরজা ঠেলে দোকানে ঢুকলাম। এই শেড ওই শেড দেখতে দেখতে চোখ গেল একটা লাল পেন্ডেন্টের উপরে। এগিয়ে গিয়ে সেলসম্যানকে বললাম ওটা দেখাতে। প্রাইসটা দেখে চক্ষু চড়ক গাছ, 1,00,000 টাকা। কারণ জিজ্ঞাসা করতেই সেলসম্যান বলে উঠলেন, এই সামান্য একটা পাথরের পিছনে 1,00,000 টাকা খরচ করার পর মানে হয়? টাকা তো উড়ে আসে না, রাত দিন পরিশ্রম করতে হয় টাকা উপার্জনের জন্য। পেন্ডেন্টটা ফেরত দিয়ে শোরুম থেকে বেরিয়ে এলাম। এমনি তো মেয়ে রূপের দেবাঙ্গে পাচ্ছে না, এমন ভাবখানা দেখায় যেন বিয়ে করে আমার ছেলের উপর মেহেরবানি করছে। আর এখন তো লাখ টাকার চাকরি পেয়েছে, আল্লাহ জানে আর কত কি দেখতে হবে। এসব আবল তবল বকতে বকতে মা গিয়ে ঘরে ঢুকলেন। মার ছোটবেলা গিয়েছিলেন বৃষ্টির বাড়িতে হলুদ নিয়ে। সেখান থেকে ফিরেই মা চেঁচাচেঁচি শুরু করে দিয়েছেন। বৃষ্টিকে ফোন দিতেই ও পাশ থেকে বলে উঠল, একটু পর ফোন করো না প্লিজ, আমি মেহেদি পড়ছি। বৃষ্টি, মা তোমাদের বাসায়। আন্টি আমাকে হলুদ লাগানোর পর বাসায় একটা লেটার আসে। তোমার মনে আছে আমি আমেরিকার একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জবের অ্যাপ্লাই করেছিলাম? ওরা আমাকে কনফার্মেশন লেটার পাঠিয়েছে, সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটারও। আমার এই মেল আইডি অফ থাকার কারণে ওরা চিঠি পোস্ট করে পাঠিয়েছে। কবে থেকে জয়েন করতে বলেছে? এই তো পরশু থেকে। বৃষ্টি, তুমি কি জবটা, আই মিন পরশু তোমাদের বিয়ে তো? হ্যাঁ, পরশু বিয়ে তো। তুমি কি পরশু জবে জয়েন করছো? ওপাশ থেকে বৃষ্টি খিলখিল করে হেসে উঠল। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, এই কথাটা শোনার জন্য তুমি এতক্ষণ থেকে তোতলাচ্ছ? মেঘ, তুমি পারো বটে। বিয়ের আসর থেকে কেউ চলে যায়? বলে আবার হাসতে লাগলো। মেঘ, রিল্যাক্স। কেন তো হাইপার হচ্ছ? এই জবটা আমি নিজের যোগ্যতায় পেয়েছি, সো যতদিন যোগ্যতা আছে ততদিন আমি এরকম হাজারো জব ইজিলি পেয়ে যাব। বাট তোমাকে হাতছাড়া করে জবের পেছনে ছুটলে আমি বুড়ি হয়ে যাব। তখন আমাকে সারা জীবন সলমান খানের মতো আয় বুড়ো হয়ে থাকতে হবে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে আবার জিজ্ঞেস করলাম, বৃষ্টি, তুমি কি জব জয়েন? আরে বাবা, কতবার বলবো করবো না করবো না করবো না। এই তুমি বারবার প্রশ্ন করলে কিন্তু আমি মত পাল্টে দিব। বৃষ্টির কথা শুনে বেশ স্বস্তি পেলাম। মনে হলো যেন বড় একটা পাথর নেমে গেল বুক থেকে। তোমাকে মত পাল্টাতে হবে না, তুমি মেহেদি ডিজাইন পাল্টাও। মানে? কুট করে ফোনটা কেটে দিলাম। দিনগুলোর কথা মনে পড়তেই ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। সত্যি, সবাই মানুষকে অনেকটাই পাল্টে দেয়। যে মেয়েটা আমার জন্য লাখ টাকা চাকরি, একটা ওয়েল সেটেলড ক্যারিয়ার হাসি মুখে ছেড়ে দিয়ে এসেছিল, আজকে সেই মেয়েটার জন্য সামান্য একটা গিফট কিনতেও আমার ভ্রু কুঁচকে যাচ্ছে। অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করে দেখলাম 2.5 লাখ টাকা পড়ে আছে। মান্থ স্যালারি হয়তো এখনো তোলা হয়নি। গার্লফ্রেন্ড হলে হয়তো
কেনার সময় দুবার ভাবতাম না, কিন্তু সে তোমার অর্ধাঙ্গিনী। হাজারটা অবহেলা সত্ত্বেও সে আমাকে ছেড়ে যাবে না। ফিরে গিয়ে সেই পেন্ডেলটা কিনে আনলাম। বাড়ি ফিরে দেখি বৃষ্টি মায়ের মাথায় তেল মালিশ করে দিচ্ছে, তারপর চুল আঁচড়ে সুন্দর করে বেনি করে দিল। দুজনে গল্প করছে আর খিলখিল করে হাসছে। আমার মনে হচ্ছে আমি বউ শাশুড়িকে নয়, তুই বান্ধবীকে দেখছি। ওরা আপন মনে গল্প করে যাচ্ছে, আশপাশে কোনো খেয়ালই নেই তাদের। আমি হালকা গলা ছেড়ে ওদের পাশে গিয়ে বসলাম। কি ব্যাপার মা, মেয়ে ছেলের বউকে পেয়ে ছেলেকে ভুলে গেলে? মা কপট রাগ দেখিয়ে বললেন, খবরদার, বৃষ্টিকে ছেলের বউ বলবি না, ও আমার আর একটা মেয়ে। বলেই বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি মার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিলাম। এই মেঘ, এটা কি রে? খুলেই দেখো না মা। মা ব্যাগটা খুলে শাড়িটা বের করলেন। খুশিতে তার চোখ দুটো চকচক করে উঠল, কারণ বাবা প্রায় মাকে এই ধরনের শাড়ি কিনে দিতেন। মা তোমাকে কি চোখের পানি মোছার জন্য এই শাড়িটা কিনে দিয়েছে? তোমার ছেলে চোখের পানি মুছো। বৃষ্টির কথায় মা হালকা হেসে শাড়ি নিয়ে রুমে চলে গেলেন। আমি জানি মা এখন আমাদের ফ্যামিলির অ্যালবাম বের করে ছবি দেখাবেন। আমি বৃষ্টিকে লাঞ্চ রেডি করতে বলে ঘরে চলে এলাম। বৃষ্টি রুমে ঢুকতে পিছন থেকে ওর চোখ দুটো চেপে ধরলাম। গুটি গুটি পায়ে এগিয়ে নিয়ে ওকে বিছানায় বসিয়ে দিয়ে শাড়ি আর পেন্ডেলটা ওটাতে ধরিয়ে দিলাম। বৃষ্টি শাড়িটাতে একবার হাত বুলিয়ে বিছানাটা এক কোণায় রেখে উঠে চলে গেল। আমি গিয়ে ওর কাছে হাত রাখতেই আমার বুকে ঝাঁপিয়ে ছোট বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। আমিও দু হাতে ওকে বাহুবন্দী করে নিলাম। খুব জোরে আঁকড়ে ধরেছে আমাকে ও। ওকে থামানোর কোনো বস্তু তো আমার নেই। কাঁদুক না একটু, অভিমান আর কষ্টগুলো যদি চোখের পানি হয়ে ঝরে যাক, যাক না, তাতে ক্ষতি কি? মেঘ, আমার শাড়ি গহনা কিচ্ছু চাই না, আমার তোমাকে চাই, তোমার সময় চাই। এই শাড়ি গহনা দিয়ে ঘন্টা দুয়েকের জন্য হয়তো আমার ঠোঁটে হাসি ফুটবে, কিন্তু খরচ করা টাকাটা ফিরিয়ে আনার জন্য তুমি আবার আমাকে ভুলে কাজে ব্যস্ত হয়ে যাবে, যেটা আমাকে প্রতিটা মুহূর্তে কুড়ে কুড়ে খাবে। আমার চাই না এসব মেঘ। আমি দু হাতে বৃষ্টির গাল ধরে ওর কপালে আলতো করে একটা চুমু খেলাম। আমার সবটা সব সময় তোমার, আমার সব কিছুতে সবচেয়ে বেশি তোমার অধিকার। এখন কান্না বন্ধ করে শাড়িটা পরে এসো। গত সপ্তাহে নতুন শার্টটা কিনলাম, আর আজ তুমি কেড়ে দাগ বসিয়ে দিলে। এখন আবার খাটনি কাটতে হবে নতুন শার্ট কেনার জন্য। মেঘ, নিছক চেঁচিয়ে বৃষ্টি আমার বুকে হালকা ঘুষি মারতে লাগলো। খুশিতে চকচক করছে ওর চোখ দুটো। আমি চাই না ওর খুশিটা ওর কাছ থেকে কেড়ে নিক। ওর উপর কোনো আঁচড় আমি আসতে দেব না। এখন যাও, শাড়িটা পরে এসো, আমরা আজকে বাইরে ডিনারে যাব। নেমেষে বৃষ্টির মুখটা কালো হয়ে গেল। কি হলো, যাবেন আমার সাথে? মেঘ মা, উনি তো বাসায় একা থাকবেন, ওনার মেডিসিন, ওনাকে এভাবে একা রেখে যাওয়া ঠিক হবে না। বৃষ্টি, তুমি মায়ের কথা চিন্তা করো না। আমি রামেশা খালাকে বলে দিয়েছি, উনি রাতে এসে মাকে খাইয়ে ওনাকে মেডিসিন খাইয়ে দেবে। এবার হ্যাপি? আমার উত্তর শুনে বৃষ্টি খুশি মনে চেঞ্জ করতে চলে গেল। আমার এইচএসসি পরীক্ষার সময় বাবা মারা যান। তারপর থেকে অনেক কষ্ট করে মা আমাকে পড়াশোনা করিয়েছেন। আমার সব আহ্লাদ, সব ইচ্ছা পূরণ করেছেন। বাবা মারা যাওয়ার পর থেকে মা খুব খিটখিটে হয়ে যান। তার মনের মধ্যে এই ভয়টা ঢুকে যায় যে হয়তো আমাকে বিয়ে দিলে আমার অর্ধাঙ্গিনী আমাকে তার কাছ থেকে সরিয়ে দেবে, আমাদের মা ছেলের সম্পর্কে ফাটল ধরাবে। কিন্তু বিয়ে না দিয়েও তো উপায় নেই। তাই মা ঠিক করলেন আমার খালাতো বোন আপনার সাথে আমার বিয়ে দেবেন। নিজেদের মধ্যে বিয়ে দিলে আমাকে হারানোর ভয় থাকবে না। আমার স্ত্রী চাইলেও আমাকে মায়ের কাছ থেকে দূরে নিয়ে যেতে পারবে না। তাই বৃষ্টির সাথে আবার বিয়ের সময় মা ঘোর বিরোধিতা করেন। শুধু মা জেদের জন্যেই বৃষ্টির সাথে আমার বিয়ে দিতে বাধ্য হন মা। বিয়ের পর থেকে বৃষ্টির সাথে মায়ের কিটকট লেগেই থাকত। প্রথম প্রথম বিষয়টা উপভোগ করলেও দিন দিন অসহ্য হয়ে ওঠে। আমার কেন জানি মনে হতে লাগলো মা যা বলেন সবকিছু ঠিকই বলেন। বৃষ্টি হয়তো আর বাকিদের মতো মায়ের সাথে খারাপ বিহেভ করছে। একদিন অফিস থেকে মাত্র বাসে ফিরেছি। মায়ের ঘরে গিয়ে দেখি মা তসবি গুনছেন আর নিঃশব্দে কাঁদছেন। মায়ের চোখের পানি দেখে আমার বুকটা কেঁপে উঠল। মা, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? বাবারে, আমার হাজারবার নিষেধ করা সত্ত্বেও তুই বৃষ্টিকে আমার বাসায় বউ করে আনলি। ওর জায়গায় আজ আফরা থাকলে হয়তো আজ এমনটা করতো না। মায়ের কথা শুনে মেজাজটা খুব খারাপ হয়ে গেল।
তাহলে কি সত্যি বৃষ্টি? মা, কি হয়েছে বলবে আমাকে? সকালে বৃষ্টিকে বলেছিলাম সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করতে। তোর বাবার খুব পছন্দের ছিল। ওনার খুব ইচ্ছে ছিল তোর যখন বিয়ে হবে ছেলের বউয়ের হাতে সরিষা ইলিশ খাবেন। দুপুরে রান্নাঘরে পানি আনতে গিয়ে দেখি রামিসা রান্না করছে আর বৃষ্টি ঘরে বসে আছে পানিতে হাত ডুবিয়ে। মায়ের কথা শুনে প্রচন্ড রাগ উঠল। বৃষ্টি কখনো এমনটা করবে আমি ভাবতেও পারিনি। রাগে গজরাতে গজরাতে রান্নাঘরে গিয়ে দেখি বৃষ্টি আর আমি সেখানে মিলে রাতের খাবার রেডি করছে। রান্নাঘরে ঢুকেই চেঁচামেচি শুরু করে দিলাম। তোমার কাছ থেকে এটা আশা করিনি বৃষ্টি। বিয়ের আগে তোমাকে প্রতিদিন বাড়িতে বাড়িতে করে নিজের হাতে রান্না করে খাবার আনতে, আর এখন মা খেতে চেয়েছেন, হ্যাঁ সে সামান্য রান্না করার সময় নেই তোমার। বেশ কিছু কথা শুনিয়ে দিলাম বৃষ্টিকে। এত কিছুর মধ্যে বৃষ্টি টু শব্দ করেনি। আমি রান্নাঘর থেকে চলে আসব। এমন সময় রামিশাখালা বৃষ্টিকে জিজ্ঞাসা করে উঠল, আফামনি, আপনি ভাইজানরে বলেননি সরিষা আপনার অ্যালার্জি? রামিশাখালার কথা শুনে আমি থমকে গেলাম। পিছন ফিরতেই আমার জিজ্ঞাসু দৃষ্টি দেখে রামিশাখালা আমাকে বললেন, ভাইজান, আপনি জানতেন না বৃষ্টিমণি সরিষা অ্যালার্জি? কত করে কইলাম শুনলই না। সরিষা বাড়ি মাছে মাখায়া যাইতে যাইয়া হাত ফুললা লাল হয়ে গেছে, চুলকাইতে চুলকাইতে হাতে চামড়া চিরাই ফেলাইছে। বেচারি তো দুপুরের ভাতটাও খাইতে পারে নাই। আমি কইলাম খালামারে কইয়া নয় অন্য তরকারি আনদে, কে কুশনে কার কথা। আমি হাঁ হয়ে রামিশাখালার কথাগুলো হজম করছি। বৃষ্টির যে সরিষার অ্যালার্জি এটা আমার অজানা নয়। এত একটা ইম্পর্টেন্ট একটা বিষয় কিভাবে মাথা থেকে বের হয়ে গেল আমি ভেবে পাচ্ছি না। চুপচাপ মাথা নুয়ে সেখান থেকে চলে আসলাম। নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। আমি এত কথা বলেছি, কিন্তু বৃষ্টি হাসি মুখে সবটা সয়ে গেছে। আমি জানি ওর হাসিটার পিছনে হাজারো কষ্ট অভিমান লুকিয়ে আছে। এই মেঘ, কি হলো? শাড়িটা পরিয়ে দাও না প্লিজ। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? বৃষ্টির কথা ওর হাত থেকে শাড়িটা সরিয়ে ওর হাত দুটো মেলে দেখলাম। গোলাপের পাপড়ি তুমড়ে তুমড়ে যেমন কালচে বর্ণ ধারণ করে, ঠিক ওর হাত দুটো ওরকম অবস্থা হয়ে আছে। হাতের গোলাপি নখগুলোতে কালি জমে আছে, অথচ ওর গোলাপি নখের জন্যে ভার্সিটির সব মেয়েরা ওকে হিংসে করত। রেডি হয়ে বৃষ্টিকে নিয়ে বেরিয়ে পড়লাম। ওকে রিক্সা নিয়ে আজ পুরো শহর ঘুরব। আকাশি রঙের শাড়িতে বৃষ্টিকে নীল আকাশের মতো লাগছে। আকাশের বিশালতা যেন পুরোটা ধারণ করেছে সে। হালকা হাতে খোপার কাঁটাটা খুলে দিলাম। সাথে সাথেই এক রাশি চুল ছড়িয়ে পড়ল ওর পিঠ জুড়ে। বৃষ্টি কটকট করে আমার দিকে তাকাচ্ছে। আমি ভান ধরে আছি যেটা কিছুই জানি না। পুরোটা সন্ধ্যা বৃষ্টিকে নিয়ে ঘুরে ডিনার শেষ করে বাসায় ফিরলাম। বাসায় ফিরে বৃষ্টি দৌড় মারল মায়ের রুমের দিকে, হাতে দুটো হাওয়াই মিঠাই। মায়ের কাছে গিয়ে মাকে একটা হাওয়াই মিঠাই ধরিয়ে দিল। দুই মা মেয়ে গল্প করছে আর খিলখিল করে হাসছে। আমি ওদের বিরক্ত না করে রুমে চলে আসলাম। আমি জানি বৃষ্টি গল্প শেষে মাকে ঘুম পাড়িয়ে তারপর রুমে আসবে। বৃষ্টির সাথে মা কখনো খিটখিট ব্যবহার করেনি। মা শুধু এই ভয় থাকতেন বৃষ্টি তার কাছ থেকে তার ছেলেকে দূরে না সরিয়ে দেয়। কিন্তু মায়ের সব ভুল ধারণা দূর হয়ে যায় আপনার বিয়ের সময়। একমাত্র ভাগ্যের বিয়েতে মাকে 1 সপ্তাহ আগে যেতে হয়েছিল। বিয়ে বাড়িতে অনেক কাজ, খালা একা হাতে কত দিক সামলাবে। আমার অফিসের কাজের জন্য আমার যাওয়া হয়ে উঠল বিয়ের দিন। বিয়ে বাড়ির প্রতিটা কাজ বৃষ্টির সাজসন্ধে করছিল, যেন সে বাড়ির মেয়ে। আপনাকে সাজানোর দায়িত্ব ছিল মা আর বৃষ্টির উপর। দেরি হয়ে যায় ভেবে মা বৃষ্টিকে পাঠিয়ে দেন রেডি হতে। এদিকে আতশবাজি পড়ে আগুন লেগে যায় আপনার ঘরে। মা কোনো মতে আপনাকে ঘর থেকে বের করতে সক্ষম হলেও নিচে আটকা পড়েছেন আগুনের উত্তাপে। বৃষ্টি যতক্ষণ রেডি হয়ে এসেছে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়েছে। দাউ দাউ করে জ্বলছে সবকিছু। ধোঁয়া আর অক্সিজেনের অভাবে মায়ের দম বন্ধ হয়েছে উপক্রম। সবাই হাঁ হয়ে তামাশা দেখছে। 2-1 পানির বালতি নিয়ে ছোড়াছুটি করছে। হুট করে বৃষ্টি সবার চোখ ফাঁকি দিয়ে রুমের মধ্যে ঢুকে পড়ে। কোনো রকমে মাকে ঘর থেকে বের করে আনলেও আগুনের ফুলকা উড়ে এসে পড়ে বৃষ্টির শাড়িতে। নিমেষে জ্বলে ওঠে বৃষ্টির শরীর। মায়ের ফোন পেয়ে আজ রাস্তা থেকে ছুটেছে হসপিটালে। আমাকে দেখে মা আমাকে জড়িত সবটা বলতে লাগলেন। অজরে কেঁদে যাচ্ছেন মা। বাবা মারা যাওয়ার পর প্রথম তাকে ভেতর কাঁদতে দেখলাম। আমি সবটা শুনে মুহূর্তে যেন পাথর হয়ে যায়। প্রচন্ড অসহায় লাগছিল নিজেকে। আমি থেকে থেকে
মায়ের দিকে অসহায়ভাবে তাকাচ্ছি। মা আমার অবস্থা থেকে আঁচড়ে মুখ লুকিয়ে অনেকটাই কাঁদছে। যে বৃষ্টিকে বা সহ্য করতে পারতেন না, আজকে সেই বৃষ্টির জন্য মা কেঁদে ভাসাচ্ছেন। প্রায় 1.5 দিন পর জ্ঞান ফিরে বৃষ্টির। ধীর পায়ে আগাচ্ছি আমি। ডক্টর বলেছেন বৃষ্টির শরীরের খুব বেশি আশঙ্কা না পড়লেও ক্ষতগুলো বেশ গভীর, যে কোনো সংক্রামক রোগে সহজে আক্রান্ত হতে পারে। বৃষ্টির কাছে গিয়ে ওর মাথায় হাত রাখতেই পিট পিট করে চোখ খুলে বলে উঠল, মেঘ, মা কোথায়? উনি ঠিক আছেন তো? বলো না মেঘ, চুপ করে আছো কেন? আমি হালকা মাথা নাড়লাম। ওর চোখে মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। আমি বুঝতে পারছি আমার চোখগুলো ঝাপসা হয়ে আসছে, কান্না তলা পাকাচ্ছে গলায়। ভাঙা গলায় জিজ্ঞেস করলাম, তুমি তো বাইরে ছিলে, কি দরকার ছিল যেতে আগুনে চাপার? বৃষ্টি মুচকি হেসে বলল, কি দরকার ছিল যেতে আগুনে চাপার? বৃষ্টি মুচকি হেসে বলল, মেঘ জানো, তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর তোমাকে পেয়েছি মায়ের কারণে। আমার জীবনের সবচেয়ে বেস্ট গিফট মা আমাকে দিয়েছে, তার জন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এর জন্য যদি আমার এই কাজ আবার করতে হয়, আমি হাসি মুখে করব। আমি আর সেখানে থাকতে পারিনি, উঠে চলে আসবো। হঠাৎ চোখে পড়ল মা পর্দার আড়াল থেকে সবটা দাঁড়িয়ে শুনছেন। মায়ের দিকে তাকাতে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল চোখ থেকে। 1 সপ্তাহ পর বৃষ্টিকে হসপিটাল থেকে ডিসচার্জ দেওয়া হয়। মা সারাক্ষণ বৃষ্টির পাশে এসে বসে থাকতেন, তার সেবা যত্ন করতেন। আমি চেষ্টা করতাম বৃষ্টির সাথে থাকার, কিন্তু অফিসের কারণে তা হয়ে উঠত না। তবুও যথাসাধ্য চেষ্টা করতাম ওকে সবসময় দেখার জন্য। আমি ওর পাশে গিয়ে বসলে আমার বুকে গুটি গুটি মেরে ঢোকার চেষ্টা করত। ওকে স্পর্শ করতেও আমার ভয় লাগতো। জায়গায় জায়গায় ক্ষতগুলো প্রতিটা মুহূর্তে এক অবর্ণনীয় কষ্ট দিত। মাস 5 পর বৃষ্টি অনেকটাই সুস্থ হয়ে উঠল। মা খাওয়া দাওয়া ছাড়া প্রতিটা সময় বৃষ্টির সাথে থাকতেন। নিচের মেয়ের চেয়েও বেশি ভালোবাসতে শুরু করলেন বৃষ্টিকে। একদিন আমাকে ডেকে মা বললেন, মেঘ, সেদিন যদি তুই জেদ করে বৃষ্টিকে বিয়ে না করতি, তবে হয়তো আমি আজকে একটা মেয়ে পেতাম না। আমার খুব ইচ্ছে ছিল তোর একটা ছোট বোন থাকবে, কিন্তু আল্লাহ তখন আমার সেই ইচ্ছে পূরণ করেননি। আজ করেছেন, বৃষ্টিকে তিনি আমার মেয়ে হিসেবে পাঠিয়েছেন। তোমার কি বিছানা বালিশ আজ বাথরুমে পাঠিয়ে দিব? ওয়াশরুমের বাহির থেকে বৃষ্টির গলা শুনতে পেলাম। শাওয়ারটা অফ করে বেরোতে বৃষ্টি চেঁচিয়ে উঠল, বুড়া হয়ে গেছে, তাও লজ্জা সরম কিচ্ছু নাই, খালি একটা টাওয়াল পরে ঘরের কি দরকার? বলি, কাপড়ের সাথে এত শত্রুতা কেন তোমার? আমি কপর রাগ দেখিয়ে বৃষ্টিকে জড়িয়ে ধরলাম। কি? আমি বুড়া? আমি বুড়া? তাহলে তুমি কি? তাহলে তুমি বুড়ি, থুড়থুড়ি বুড়ি বলেই দাঁত কেলাতে শুরু করলাম। বৃষ্টি এবার রাগে লাল হয়ে বলল, কি? আমি বুড়ি? তুমি বুড়া? আমি বৃষ্টির কোমর জড়িয়ে ধরে একটা ভেলকি মার হাসি দিয়ে বললাম, আমি গুলগুলা বুড়া, তাই না? তাহলে তো এই বুড়ার শক্তি দেখতেই হয়। বৃষ্টি আমার কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল। ও ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আমি ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপরের পাতাগুলো ফাঁকা। ডায়েরিটা আরেকবার শুরু থেকে উল্টে পাল্টে দেখলো রেওয়াজ, কিন্তু একটা বড় খুঁজে পেল না। এত কিছুর পরেও মেয়েটিকে ভুলে গেলি? মেলবোর্নের ব্ল্যাক পার্ল বারে বসে মদ গিলছে মেঘ। ককটেলের জন্য বিখ্যাত এই বারে প্রায় আনাগোনা চলে তার। অস্ট্রেলিয়ার সবচেয়ে এক্সপেন্সিভ বারগুলোর হলো একটি ব্ল্যাক পার্ল। বারের এক কোনায় বসে একের পর এক প্যাক গিলে চলেছে সে। চোখ দুটো লাল বর্ণ ধারণ করে আছে, নেশায় চুরমার সে, তবুও মদ খাচ্ছে। হঠাৎ করে রেওয়াজের গলা শুনে এক চুমুকে প্যাকটা শেষ করে তার দিকে চোখ তুলে তাকালো। মানে? কোনো রকমের টলতে টলতে বলল সে। মেঘের সামনে টেবিলে ডায়েরিটা রাখলো রেওয়াজ। লাল কভারে মোড়ানো ডায়েরিটা দেখে নেশাগ্রস্ত অবস্থাতেও চিনতে অসুবিধা হয়নি তার। চিলের মতো ছোঁ মেরে মুহূর্তে ডায়েরিটা কেড়ে নিল সে। মেঘের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে বেশ বিরক্তির সুরে রেওয়াজ জিজ্ঞেস করল, মেঘ, কিছু বলছি তোকে। কিভাবে পারলি ওকে ভুলে যেতে? কার কথা বলছিস? মেঘ, তুই ভালো করে জানিস আমি কার কথা বলছি। আই এম টকিং আউট বৃষ্টি। হুইস্কির গ্লাসটা শক্ত করে চেপে ধরল মেঘ। নিজের রাগকে কন্ট্রোল করে বলল, আমি ওর ব্যাপারে কথা বলতে চাই না। সি ইজ মাই পাস্ট। শেষ পেগটুকু গলায় ঢেলে উঠে চলে যাচ্ছিল মেঘ। ওর কাঁধে ভর দিয়ে থামালো রেওয়াজ।
সি ইজ নট ইউর পাস্ট, সি ইজ ইউর ওয়াইফ। ওয়াইফ কথাটা শুনেই মেঘের মেজাজ তুঙ্গে উঠে গেল। রেওয়াজের কলার চেপে চেঁচিয়ে উঠল, সি ইজ নট মাই ওয়াইফ, ড্যাম ইট। সে এখন অন্য কারোর অর্ধাঙ্গিনী। বলেই রেওয়াজকে ধাক্কা দিয়ে চলে গেল মেঘ। রাগে গা জ্বলে যাচ্ছে তার। কোনো রকমে গাড়িতে বসে ফুল স্পিডে চালিয়ে বাসায় আসলো সে। মাঝরাতের কারণে রাস্তায় তেমন কোনো গাড়ি নেই। বাসায় ঢুকে স্টোর রুমে চলে গেল সে। লাইট জ্বালিয়ে পাগলের মতো কিছু খুঁজতে লাগলো। এদিক ওদিক খুঁজে একটা বড় লাগেজ খুঁজে পেল সে। লাগেজ খুলে একটা ছবি হাতে নিল সে। বৃষ্টির আর তার বিয়ের ছবি। বিয়ের দিন সবাই যখন খাওয়া আর সেলফি তোলা নিয়ে ব্যস্ত, সেই ফাঁকে টুক করে একটা চুমু বসিয়েছিল বৃষ্টি মেঘের গালে। তাদের অজান্তেই মুহূর্তটা ক্যামেরা বন্দি করেছিল বৃষ্টির এক বান্ধবী। বিয়ের সময় বেশিরভাগ নতুন বউকে লজ্জা পেতে দেখা যায়, কিন্তু বৃষ্টি কিস করার পর থেকেই মেঘের গাল দুটো টমেটোর মতো লাল হয়ে থাকে। সেই নিয়ে বৃষ্টির ফ্রেন্ডরা বেশ খানিকক্ষণ হাসাহাসি করেছিল। স্মৃতিগুলো মনে করেই অজান্তে হেসে ওঠে মেঘ। ছবিটা বুকে জড়িয়ে অঝরে কেঁদে যাচ্ছে সে। কেন ছেলে চলে গেলে বৃষ্টি? কি কমতে ছিল আমার ভালোবাসায়? কেন এমনটা করলে তুমি? টাকা স্ট্যাটাস কি এত বড় হয়ে গেল তোমার কাছে? আমার ভালোবাসা তোমার চোখে পড়লো না কেন বৃষ্টি, কেন? রাগে জোরে ছবিটা আছাড় মারল মাটিতে মেঘ। সাথে সাথে ফ্রেমে থাকা কাঁচ ভেঙে টুকরো হয়ে গেল। এগুলো শুধু কাঁচের টুকরো না বৃষ্টি, এগুলো আমাদের সম্পর্ক। এই কাঁচের টুকরোগুলো যেমন জোড়া লাগানো যাবে না, আমাদের সম্পর্কটাও কোনো দিন জোড়া লাগানো যাবে না। আই হেট ইউ বৃষ্টি, আই হেট ইউ। রাগে গজগজ করতে করতে বেরিয়ে আসলো মেঘ। দু একটা কাঁচের টুকরো পায়ে ঢুকে রক্ত ঝরছে টপ টপ করে। টলতে টলতে কোনো রকমে বেডরুমে এসে পৌঁছালো মেঘ। নেশা মাথায় চড়ে গেছে তার। এতক্ষণ অনেক কষ্টে নিজেকে ধরে রেখেছে সে। বুকের মধ্যে তীব্র ব্যথা হচ্ছে তার। বিছানায় মুখ থুবড়ে ঢলে পড়ল সে। ব্যথাগুলো চোখের পানির সাথে মিলিয়ে ধুয়ে যাচ্ছে। ঠোঁট শুধু একটা শব্দ উচ্চারণ করছে, বৃষ্টি। রাত পেরিয়ে ভোরের আলো চারিদিকে ফুটে উঠছে। পাখিরা উড়ে চলছে নিজ ঠিকানায়। সোনালি আভা চোখে পড়তে চোখ কুঁচকে নিল মেঘ। কাল রাতে বেশ করে মদ গিলেছে সে। মাথা ভার হয়ে আছে তার। উঠতে গিয়ে পায়ের ব্যথায় কেকিয়ে উঠল। মাথায় হাত দিয়ে উঠে বসতেই পাশে জ্যাকসন আঙ্কেল লেবু পানি হাতে দাঁড়িয়ে আছেন। জ্যাকসন আঙ্কেলকে দেখে মেঘ বলে উঠল, মাথাটা খুব ধরেছে আঙ্কেল, কালকে রাতে হয়তো একটু বেশি হয়ে গেছিল। আর হবে না মেঘ বাবা, গত 5 বছর থেকে এই এক কথাই শুনে আসছি। কাল রাতে তো পাটা কেউ ছাড়েননি। কি অবস্থা করেছেন নিজের? মেঘ হালকা হেসে উঠে গিয়ে লেবু পানিটা খেয়ে নিল। এখন অনেকটা ভালো লাগছে তার। মেঘ বাবা, রাওয়াজ বাবা এসেছেন, নিচে বসে আছে। চাচা আপনি চান আমি ফ্রেশ হয়ে আসছি। ফ্রেশ হয়ে কফির মগ হাতে নিয়ে নিচে নামলো মেঘ। রেওয়াজ সোফায় গিয়ে বসে ম্যাগাজিন পড়ছে। মেঘ গিয়ে রেওয়াজের সামনে মুখোমুখি হয়ে বসল। রেওয়াজ তখনও এক মনে ম্যাগাজিনের পাটা উল্টাচ্ছে। মেঘ বেশ উসখুস করছে। বেশ খানিকক্ষণ দ্বিধা দ্বন্দ্বে কাটানোর পর মেঘ মুখ খুলল। রেওয়াজ, আসলে তুই গেস্ট রুম পরিষ্কার করার সময় সার্ভেন্টের ডায়েরিটা খুঁজে পাই। আমি জানি মেঘ, কারো পারমিশন ছাড়া তার ডায়েরি পড়া খারাপ, বাট তোর আর আমার সম্পর্কে হয়তো এটাই ভুল কিছু না বলে আমি মনে করি। কথাগুলো বলে ম্যাগাজিনটা বন্ধ করে সামনে টি টেবিলে রাখলো রেওয়াজ। মেঘ অনেকটা অবাক হয়ে দেখছে রেওয়াজকে। এই কথাটাই সে এতক্ষণ থেকে বলার চেষ্টা করছিল, কিন্তু কিভাবে কি শুরু করবে সেটা বুঝে উঠতে পারছিল না। রেওয়াজের বাসা থেকে আসার সময় ডায়েরিটার কথা প্রায় ভুলেই গিয়েছিল সে। নিজের উপর রাগ উঠছে তার। সেদিন ডায়েরিটা রেখে না আসলে আজকে এই ঝামেলা পোহাতে হতো না। বৃষ্টি কোথায় মেঘ? রেওয়াজের কথা শুনে থমকে গেল মেঘ। মনে মনে এমন কিছুরই আশঙ্কা করছিল সে। বৃষ্টির ব্যাপারে কোনো কথাই সে তুলতে অনিচ্ছুক। চাচ্ছে না সে তার অতীতকে মনে করতে। প্রসঙ্গ পাল্টানোর জন্য বলে উঠল, তুই বস, আমি জ্যাক আঙ্কেলকে বলছি ব্রেকফাস্ট রেডি করার জন্য। কথাটা বলেই উঠে চলে যাচ্ছিল মেঘ। পেছন থেকে রেওয়াজের গলা শুনতে পেল, আমি ব্রেকফাস্ট করার জন্য আসিনি মেঘ, আমি তোর আর বৃষ্টির ব্যাপারে জানতে চাই। মেঘ রেওয়াজের দিকে ফিরে তাকিয়ে বলল, বৃষ্টির আর আমার ব্যাপারে কথা বলার কিছু নেই রেওয়াজ, তুই অযথা কথা বাড়াচ্ছিস।
রেওয়াজ এবার একটু নড়ে চড়ে বসে বলল, মেঘ, তুই আমার ছোটবেলার বন্ধু। সেই ছোট্টবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। আমাদের দুজনের শৈশব একসাথেই কেটেছে। তোর আর আমার মধ্যে সিক্রেট বলতে কিছুই ছিল না। কলেজ পাশ করে আমি হায়ার স্টাডিজের জন্য ইউএস চলে যাই। আঙ্কেল মারা যাওয়ায় তুই ফ্যামিলির হাল ধরতেই দেশে থেকে গেলি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বৃষ্টিকে বিয়ে করলি। আমি ভিসা এসের জন্য তোদের বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু বিয়ের পর তুই পুরোটাই পাল্টে গেলি মেঘ। সারাদিন ব্যস্ত তুই, কল রিসিভ করতি না। সোশ্যাল মিডিয়া কী জিনিস সেটা তো ভুলেই গেছিলি প্রায়। হুট করে একদিন ফোন করে বললি অস্ট্রেলিয়ায় আসবি। তোর জন্য আমার দরজা সব সময় খোলা ছিল। এখানে এসে আমার কোম্পানিতে জয়েন করলি। নিজের পরিশ্রম আর মেধা দিয়ে নিজের কোম্পানি দাঁড় করালি। ঢাকায় সামান্য 50,000 টাকা বেতন চাকরি করা মেঘ আজকে $1 মিলিয়ন মালিক। এক নাগারে কথাগুলো বলে হাঁপাতে লাগলো রেওয়াজ। চোখে মুখে রাগে লাল হয়ে আছে। মেঘ কফির মগটা রেখে আবার সোফায় গিয়ে বসে পড়ল। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আমার বর্তমানে কেন ঘাটছে শেওয়াজ? কারণ তোর এই বর্তমানের পিছনে একটা ভয়ঙ্কর অতীত লুকিয়ে আছে, যে অতীতটা আজ 5 বছর ধরে কুড়ে কুড়ে খাচ্ছে। মেঘ, তুই গত কয়েকটা বছর আনুমানিক পরিশ্রম করে আজকের পজিশনে এসেছিস। এখন সফলতার দ্বারা প্রান্তে পৌঁছে তুই ধীরে ধীরে নিজেকে শেষ করে দিচ্ছিস। রাত দিন মতে নিচে ডুবে থাকিস তুই। মেলবোর্নের প্রতিটা বারে তোর আনাগোনা চলে। এতদিন আমি চুপচাপ ছিলাম, বাট তোকে অবস্থা দেখে আমি আর চুপ থাকতে পারছি না। মেঘ মাথা নিচু করে চুপচাপ রেওয়াজের কথাগুলো হজম করছে। মেঘকে চুপ থাকতে দেখে রেওয়াজ আবারও বলে উঠল, কেমন মেঘ, তুই আমার বন্ধুর চেয়েও বেশি। এবার লাইক এ ব্রাদার টু মি। মেঘ চোখ তুলে রেওয়াজের দিকে তাকাল। রেওয়াজ হালকা করে মাথা নাড়াল। মেঘ বলে উঠল, কালকে বৃষ্টি আর আমার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। আয়াজ চৌধুরী বড়লোক বাপের উগ্র সন্তান। লন্ডন থেকে পোস্ট গ্রাজুয়েট পাস করে আমাদের কোম্পানিতে জয়েন করে ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে। সুদর্শন পুরুষ আর মাসিক 6 ডিজিটের স্যালারি তাকে মেয়েদের কামনার বস্তু করে তোলে। সেও কম চায় না। সুযোগ হাতছাড়া করার পাত্র সে নয়। টাকার লোভ দেখিয়ে অনেক মেয়ের সাথে বিছানা শেয়ার করেছে, কিন্তু মেয়াদ ওই কয়েকদিন। এক রাতের পর থেকে কোনো মেয়েকে তার ভালো লাগে না। তার ক্যারেক্টারকে প্লে বসে তুলনা করলে ভুল হবে না। বৃষ্টি আর আমার সুখের সংসার ভালোই চলছিল। ইচ্ছে ছিল মেঘ বৃষ্টির আকাশে একটা ছোট্ট রেদুষী বা রোদের আগমন ঘটবে। আমাদের প্রথম ম্যারেজ অ্যানিভার্সারিতে আমার অফিসের সব স্টাফদের ইনভাইট করা হয়েছিল। আমাদের বিয়েটা খুব একটা আয়োজন করতে পারিনি, তাই বৃষ্টির ইচ্ছে ছিল আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করার। পার্টির দিন আমি নিজে হাতে ওকে সাজিয়েছিলাম। উফ মেঘ, ছাড়ো তো, আর কত সাজাবা? আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, বিয়ে না। চুপ করে বসে তো, কথা বললে আরো দেরি হবে। মেঘ, বোঝার চেষ্টা করো একটু, আমার কাজ আছে। ডান। এবার চোখ খোলো। বৃষ্টি চোখ খুলে একধানে আয়নার দিকে তাকিয়ে আছে। আমি হালকা সেজে জিজ্ঞাসা করলাম, কি দেখছো ওভাবে? মেঘ, তোমাকে আজকে অনেক কিউট লাগছে। মনে হচ্ছে আজকে আবার আমাদের বিয়ে হচ্ছে। যা বাবা, আমি 2 ঘন্টা ধরে ওনাকে সাজালাম, আর উনি ড্যাব ড্যাব করে আমাকে গিলে খাচ্ছেন। হয়েছে তোমার, সরো, যাবো আমি। বৃষ্টি উঠে চলে যাচ্ছিল। আমি পিছন থেকে ওর হাতটা ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নিলাম। ভারী লেহেঙ্গা আর গয়না পরে বেচারি তাল সামলাতে না পেরে আছড়ে পড়ে গেল আমার বুকে। আমি ডান হাতে ওর থুতনিটা উঁচু করে লাল টকটকে ঠোঁট দুটো ছুঁয়ে দিলাম। বৃষ্টি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। নজর টিকা লাগিয়ে দিলাম, এখন আপনি যেতে পারেন। বৃষ্টি মুচকে এসে সেখান থেকে দৌড়ে পালালো। ডাইনিংয়ে দাঁড়িয়ে আমি আর বৃষ্টি গেস্টের সাথে কথা বলছি। হঠাৎ করে দরজা দিকে চোখ পড়তে আমি থমকে গেলাম। আয়াজ চৌধুরী আমার বাসায়। অফিসের সবার সাথে ওনাকে ইনভাইট করেছিলাম, কিন্তু আমার জানা মতে উনি কোনো ফ্যামিলি ফাংশনে অ্যাটেন্ড করেন না। এই জন্য আমি অনেকটা নিশ্চিন্ত ছিলাম। তবে হুট করে আমার বাসায় গেল। পরের মুহূর্তেই বৃষ্টির দিকে চোখ গেল। অপরূপ লাগছে আমার বউটাকে। মনে হচ্ছে আকাশ থেকে কোনো পরীকে বউ সাজিয়ে মাটিতে নামানো হয়েছে। আয়াজ চৌধুরী একটা বাঁকা হাসি দিয়ে আমার দিকে এগিয়ে দিলেন। কংগ্রেচুলেশন মিস্টার মেঘ, অ্যান্ড অলসো হ্যাপি অ্যানিভার্সারি। তা আপনার ওয়াইফকে দেখছি না, কোথায় উনি? বলে এদিক ওদিক তাকাতে লাগলেন। এতক্ষণে বুঝতে পারছি
আয়াজ চৌধুরীর এখানে আসার আসল রহস্য। মিস্টার মেঘ, কল ইউর ওয়াইফ প্লিজ। অনিচ্ছা সত্ত্বেও বৃষ্টিকে ডাকতে হলো। আমার ডাক শুনে বৃষ্টি হাসি মুখে এগিয়ে গেল। আয়াজ চৌধুরী হা হয়ে বৃষ্টিকে দেখছে, মনে হচ্ছে যেন চোখ দিয়ে গিলে খাবে। আমার ইচ্ছা করছিল ওর নাক বরাবর একটা ঘুষি মেরে নাকটাকে ফাড়িয়ে দিতে। আয়াজ চৌধুরী বলে তোরাটা এগিয়ে দিল বৃষ্টির দিকে। বৃষ্টি একবার আমার দিকে তাকিয়ে হাসি মুখে তোরাটা হাতে নিয়ে বাড়িয়ে দিল। তোরা দেওয়া চলে এসে বৃষ্টির হাত ছুঁয়ে দিল। আমি বৃষ্টির হাত থেকে তোরাটা কেড়ে নিয়ে বললাম, বৃষ্টি, উনি আমাদের নিউ ডিরেক্টর। বৃষ্টি হালকা হেসে ওনাকে সালাম দিয়ে অন্যদিকে চলে গেল। আয়াজ চৌধুরী বৃষ্টির যাওয়ার দিকে তাকিয়ে আছেন। ওনার চোখে স্পষ্ট কামনার আভাস দেখতে পাচ্ছি আমি। মিস্টার মেঘ, তা যাই বলেন, বউ পেয়েছেন লাখে একটা। নামটাও কি মিষ্টি। নাম বৃষ্টি হলেও বুকে আগুন লাগিয়ে দিয়ে গেল। কথাগুলো বলেই উনি জঘন্যভাবে হাসলেন। প্রার্টির প্রতিটা মুহূর্তে উনি বৃষ্টির কাছাকাছি আসার চেষ্টা করছেন। যাওয়ার সময় বৃষ্টিকে বললেন, মিসেস রহমান, আমি শুনেছি সুন্দরী রমণীরা নাকি ভালো রাখতে পারে না। তা আপনি যদি আপনার নিজে হাতে একটু চা বানিয়ে খাইয়ে আমার ধারণাটা ভুল প্রমাণ করতেন। ওনার কথা শুনে বৃষ্টি আমার দিকে তাকালো। আমি দাঁতে দাঁত চেপে হালকা হেসে সায় দিলাম। বৃষ্টি হাসি মুখে বলল, আপনার সময় হলে আসতে পারেন। তাছাড়া অতিথি আপ্যায়ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক প্রিয় কাজের একটি ছিল। ওকে দেন, আজ চলে। ফ্রি থাকলে কল দিয়েন। আয়াজ চৌধুরী চলে যেতেই আমি হাত ধরে টানতে টানতে বৃষ্টিকে তুমি নিয়ে আসলাম। রাগে গা চলছে আবার। কি দরকার ছিল ওনাকে ইনভাইট করার? মেঘ, উনি তোমার বস। সো হোয়াট? উনি বাসায় বস, অফিসে না। তাই বলে তুমি মেহমানদের মুখের উপর না করবে? আই ডোন্ট কেয়ার অ্যাবাউট অল দিস, আই জাস্ট কেয়ার অ্যাবাউট ইউ। বৃষ্টি, তুমি জানো না ওই লোকটা কতটা। আমাকে আর কথা বলার সুযোগ দেয়নি বৃষ্টি। তার আগেই আমার ঠোঁট ও ঠোঁটের মধ্যে ডুবিয়ে দেয়। আমাকে আর কথা বলার সুযোগ দেয়নি বৃষ্টি। তার আগেই আমার ঠোঁট ও ঠোঁটের মধ্যে ডুবিয়ে দেয়। বৃষ্টির ঠোঁটগুলো সফটলি আমার ঠোঁটকে আঁকড়ে ধরল। আমি ওকে যত ছাড়ানোর চেষ্টা করছি, বৃষ্টির ঠোঁটগুলো তত আমাকে চাপটে ধরছে। এটা বৃষ্টির স্পেশাল টেকনিক। যখনই আমার রাগ ওঠে, ও ভূতসুত বাদ দিয়ে আমার ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, তো মিষ্টি খেয়ে কি করে রেগে থাকা যায় বল? কথাটা বলে হালকা হেসে ফিরে তাকালাম। রেওয়া শব্দ করে হেসে উঠল। হাউ রোম্যান্টিক ম্যান! আল্লাহ জানে তুই এত রোম্যান্টিক একটা বউকে ফেলে এতদিন থেকে কিভাবে এই শহরে পড়ে আছিস। ম্যান, সে তোর অর্ধাঙ্গিনী। আই মিন সি ইজ ট্যামলি অ্যান্ড আইডিয়াল ওয়াইফ। তাচ্ছিল্যের সাথে হাসল মেঘ। হ্যাঁ, সে অর্ধাঙ্গিনী, তবে আমার না। তোদের কি ডিভোর্স? না রে, সেই সুযোগটাও ও আমাকে দেয়নি। সুযোগ দিলে। কথার মাঝখানে রেওয়াজের ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে কায়ার হাসি মাখা মুখটা ভাসছে। সেটা দেখে রেওয়াজের ঠোঁটেও একজোড়া চওড়া হাসি মুখ ফুটে উঠল। মেঘ কফির মগটা মাত্র চুমুক দিয়ে বলল, আই গেস ভাবি। রেওয়াজ মাথা নেড়ে উঠে চলে গেল ফোনটা রিসিভ করতে। মেঘ কফির মগটার উপরে আঙুল ঘুরাচ্ছে আর ভাবছে, একসময় বৃষ্টির ফোন এলে সেও এভাবে ব্লাশ করত। তার চোখ মুখও খুশিতে ভরে উঠত। কিন্তু দিনগুলো এখন কল্পনা মাত্র। রেওয়াজ কথা শেষ করে বলল, সরি বো, নিড টু গো। রাতে দেখা হচ্ছে। সি আর লেটার ইন দ্য ব্যাক স্টাডি। রেওয়াজ চলে যেতেই মেঘ নিজের রুমে এসে কভার থেকে একটা অ্যালবাম বের করে বসল। অ্যালবামটা খুলতে বৃষ্টির হাসি মাখা একটা বিয়ের ছবি সামনে এলো। অ্যানিভার্সারির কয়েকদিন পরে এক শুক্রবারে বৃষ্টি রান্নাঘরে রান্না করছে, আর মেঘ সুযোগ বুঝে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। কখনো পেটে স্লাইড করছে, কখনো বা কপালের উপর নেমে আসা অবাধ্য চুলগুলোকে ফোঁ দিয়ে উড়িয়ে দিচ্ছে। বৃষ্টির চেহারায় রাগী ভাব ধরে রাখলেও মুখে কিছুই বলছে না। সেও স্বামীর দুষ্টুমিগুলো উপভোগ করছে। এমন মিষ্টি কিছু দুষ্টুমি প্রতিটা মেয়ে তার স্বামীর কাছে আশা করে থাকে। মেঘ পেছন থেকে বৃষ্টিকে কাতুকুতু দেবে, অমন সময় কলিং বেল বেজে উঠল। মুহূর্তে মেঘের চেহারাটা বাংলার 5-এর মতো হয়ে গেল। মেঘ মনে মনে যে বেল বাজিয়েছে তার 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগল। দরজাটা খুলতে মেঘ যেন 1000 ভোল্টের একটা ঝটকা খেল।
আয়াজ চৌধুরী তার বাসার সামনে দাঁড়িয়ে, তার ঠোঁটে একটা জঘন্য নোংরা হাসি ঝুলছে। কিচেন থেকে বৃষ্টি হাত মুছতে মুছতে বেরিয়ে এলো। কে এসছে মেঘ? বৃষ্টির গলার আওয়াজ শুনে আয়াজ চৌধুরী তার দিকে নজর দিলেন। শাড়ির একটা কোনা কোমরে গোছা, সাদা মসৃণ পেট দৃশ্যমান। বৃষ্টির কোমরের ভাঁজে চোখ আটকে আছে আয়াজ চৌধুরীর। বৃষ্টি বুঝতে পেরে আঁচলটা খুলে মাথায় উড়িয়ে নিল, তারপর হাসি মুখে এগিয়ে এলো। বৃষ্টিকে দেখে আয়াজ চৌধুরী বলে উঠল, এদিক দিয়ে যাচ্ছিলাম তো, তাই ভাবছিলাম বৃষ্টির হাতে এক কাপ চা খেয়ে যায়, ইফ ইউ ডোন্ট মাইন্ড। মেঘ কিছু বলার আগেই এরা হাসি মুখে। ভালোবাসার এরকম আরো অনেক গল্প পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের খোকনস ফিল্ম চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। স্টে উইথ আস। আরে আসেন না, বাইরে কেন, ভেতরে আসেন। মেঘ যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি রাগ করেছে বৃষ্টির উপরে। কি দরকার খাল কেটে কুমির আনার? আয়াজ চৌধুরী কথার ছলে লাঞ্চ যাওয়ার পর্যন্ত দেরি করলেন। ভদ্রতার খাতিরে বৃষ্টিও তাকে লাঞ্চ করে যাওয়ার জন্য জোরাজোরি করতে লাগলো। আয়াজ চৌধুরী যেন এটারই অপেক্ষা ছিলেন। এক বাক্যে তিনি রাজি হয়ে গেলেন। মেঘ সবটা দেখছে আর রাগে ফুঁসছে, না পারছে সইতে, না পারছে কিছু বলতে। লাঞ্চ শেষে আয়াজ চৌধুরী তৃপ্তির ঢেকুর ছেড়ে বললেন, ধন্যবাদ আমার ধারণাটিকে ভুল প্রমাণ করার জন্য। মেঘ সাহেব, আপনি সত্যি অনেক লাকি বৃষ্টির মতো ওয়াইফ পেয়ে। হি ইজ সাচ অ্যান আইডিয়াল ওয়াইফ। মেঘ অনিচ্ছা সত্ত্বেও হাসল। আয়াজ চৌধুরী চলে যেতে বৃষ্টি বলে উঠল, মেঘ আমি জানি উনি বাসায় না অফিসে তোমার বস, কিন্তু বাসায় আসা কোনো মেহমানকে আমি অসম্মান করতে পারবো না। বৃষ্টি তুমি জানো না উনি অনেক বড় প্লে বয়। সো হোয়াট মেঘ? হোয়াট ডু মিন বাই শো হোয়াট বৃষ্টি? হি ইজ ড্যাম প্লে বয় অ্যান্ড ইউ আর সেইং শো হোয়াট? তুমি কি সামান্য আন্দাজ করতে পারছো না উনি কেন বারবার আমাদের সামনে কাছে চেষ্টা করছেন? বৃষ্টির দু হাত ধরে চেঁচিয়ে উঠল মেঘ। মেঘ ছাড়ো, আমাকে লাগছে। লাগুক, এর চেয়ে কয়েকগুণ বেশি কষ্ট আমাকে লেগেছে। তুমি আর রাজচৌধুরীর সাথে কথা বলবে না, এটা আমার ফাইনাল কথা। না হলে তোমার আর আমার রাস্তা আলাদা। কথাগুলো বলে বৃষ্টিকে ধাক্কা দিয়ে চলে গেল মেঘ। বৃষ্টি চেয়ে আছে মেঘের যাওয়ার পানে, ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। আজ তাদের সম্পর্কে ভালোবাসার বদলে হিংসা আর সন্দেহ বেশি বিরাজ করছে। তাদের সম্পর্কে বুনিয়াদ হয়ে দাঁড়িয়েছে তৃতীয় এক ব্যক্তির সাথে সম্পর্ক। চুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার চোখ বেয়ে। প্রতিটা সম্পর্কের বাঁধন থাকে সম্পর্কের সাথে যুক্ত মানুষগুলোর হাতে। ঘড়ির সুতোয় বেশি ঢিল দিলে ঘড়ি কেটে যায়, আর বেশি টান দিলে হাত কেটে যায়। সম্পর্কগুলোও ঠিক তেমনি। সন্দেহ সম্পর্কের ভিত নড়েবড়ে করে দেয়, আর অতিরিক্ত ভালোবাসা দূরে সরিয়ে দেয়। মেঘ বর্তমানে সম্পর্কের এই গোলক ধাঁধায় আটকে আছে। একদিকে আয়াজ চৌধুরীর লক্ষণ তার কাছে ভালো লাগছে না, অন্যদিকে বৃষ্টিকে নিয়ে তার চিন্তার কোনো শেষ নেই। তার চেয়েও বেশি তাকে কুরে কুরে খাচ্ছে বৃষ্টির প্রতি তার ব্যবহার। কিভাবে পারল সে বৃষ্টির সাথে এতটা জঘন্য ব্যবহার করতে? নিজের ওপর প্রচন্ড রাগ হচ্ছে তার। বাসার সামনে এসে 1 ঘন্টা থেকে ঘুরঘুর করছে সে। বৃষ্টিকে কিভাবে ফেস করবে সে? মাকেই বা কি বলবে? হঠাৎ মনে হলো তার কাছে বাসার ডুপ্লিকেট চাবি আছে। চুপ করে চোরের মতো নিজের বাড়িতে ঢুকছে। মনে মনে ভাবছে, কি দিন আলো রে মেঘা, নিজের বাড়িতে নিজেকে চোর লাগে। এপাশ ওপাশ উকি দিয়ে রুমের দিকে আগাচ্ছে সে। ডিনার রেডি আছে, হাত মুখ ধুয়ে আসো। পেছন থেকে বৃষ্টির গলা শুনে থমকে দাঁড়ালো সে। সেখানেই মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। বৃষ্টি এগিয়ে এসে বলল, একটা কথা কি একবার কানে যায় না? 1000 বার তোমাকে বলেছি জুতো জোড়া দরজার পাশে খুলে রাখবা, কেউ শোনেই না আমার কথা। বৃষ্টি, আই এম সরি। মেঘ মাথা নিচু করে বলল কথাটা। বৃষ্টির চোখ জোড়া ভিজে আসছে। কোন রকম নিজেকে সামলে বলে উঠল, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে মেঘ, এসব কথা পরে হবে। কোন রকমের চোখের পানি লুকিয়ে সেখান থেকে চলে আসলো সে। মেঘ হাত ধুয়ে খেতে বসল। ভাতের লোকমা মুখে দিতে মনে হলো বৃষ্টিও তো এখনো কিছু খায়নি। মেঘকে ছাড়া কখনোই সে খায় না। রিলেশনে থাকাকালীন সময়েও বৃষ্টি এই নিয়ে মেঘকে খুব প্যারা দিত। ক্লাস, প্রজেক্ট আর গ্রুপ স্টাডির কারণে কখনো কখনো মেঘের লাঞ্চ বা ডিনার মিস যেত। বৃষ্টিও সুন্দরভাবে সে সময়টা উপোস করেই কাটিয়ে দিত।
মাঝে মাঝে মেঘ খুব বিরক্ত হতো এই ব্যবহারে, কিন্তু অবসরে ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে উঠত। এটা ভেবেই যে কেউ তার কেয়ার করে, খুব করে তার কথা চিন্তা করে। মাথা তুলে দেখল বৃষ্টি তার পাশের চেয়ারে গালে হাত দিয়ে বসে আছে। মুখ থেকে ভাতের লোকমাটা নামিয়ে ফেলল মেঘ। কি হলো, থামলে কেন? রান্না ভালো হয়নি? অন্য কিছু করে আনবো কি? মেঘ কিছু না বলে ভাতের লোকমাটা বৃষ্টির সামনে ধরল। বৃষ্টি আর নিজেকে ধরে রাখতে পারল না, চোখ দিয়ে নোনা স্রোত বয়ে যেতে লাগলো। সব অভিমান, সব রাগ ঝরে যাচ্ছে এই স্রোত বেয়ে। অফিসের ডেস্কে বসে আছে মেঘ। মাথায় একটাই চিন্তা, কিভাবে আয়াজ চৌধুরী নামক কাঁটাটা তাদের জীবন থেকে সরাবে। পিয়ন এসে বলে গেল আয়াজ চৌধুরী নাকি মেঘকে তার রুমে ডাকছেন। স্যার, আমাকে ডেকেছেন? মেঘকে দেখেই আয়াজ চৌধুরী ঠোঁটে সেই নোংরা হাসি ঝুলিয়ে বলে উঠল, মেঘ বাবা খাবেন না? জ্যাক আঙ্কেলের ডাকে স্মৃতির পাতা থেকে বেরিয়ে আসলো মেঘ। অ্যালবামটা বিছানার পাশে ড্রয়ারে রেখে ফ্রেশ হতে চলে গেল। হালকা লাঞ্চ শেষে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল দ্য ব্যাক্সটার ইনের উদ্দেশ্যে। Hi darling, you are so hot. I just want to kiss your heart. Come with me. It will be a great fun. হুইস্কির গ্লাসটা খালি করে চোখ তুলে তাকালো মেঘ। রেওয়াজ এক কোণে সোফায় বসে সফট ড্রিঙ্ক খাচ্ছে আর ভিডিও বলে কায়ের সাথে প্রেম করছে। দ্য ব্যাক্সটার ইন সিডনির এক দুর্গম এলাকায় এর অবস্থান, কিন্তু পথের দূরত্ব আর দুর্গমতা অস্ট্রেলিয়াবাসীকে বিরত রাখতে পারে না। ককটেল আর হুইস্কির জন্য খ্যাত এইবারে প্রতিদিন আগমন ঘটে নানা রকমের সুন্দরী আর তরুণ তরুণীর। কেউ বা আসে কষ্ট ভুলতে, কেউ বা রাত রঙিন করতে। মেঘকে একের পর এক শর্ট খেতে দেখে এগিয়ে আসে এক সুন্দরী তরুণী। মিনি জিন্স প্যান্ট আর স্লিভলেস শর্ট টি শার্ট, সাদা কার্ল করা চুল আর ব্রাউন আইজ, যে কোনো ছেলেকেই পাগল করতে যথেষ্ট। বারের সবাই তার দিকে চেয়ে আছে, কিন্তু মেঘ এক মনে ড্রিঙ্ক করে যাচ্ছে। ব্যাপারটা হজম হয়নি তার। মেয়েটা প্রথমে মেঘকে ড্রিঙ্ক অফার করে, কিন্তু মেঘ নেশাতে এতটাই বুঁদ হয়ে আছে যে তার আশেপাশে কি হচ্ছে সেটা দেখার অবকাশ তার নেই। মেঘকে ড্রিঙ্ক করতে দেখে এগিয়ে এলো মেয়েটা। অনেকটা আবেদনময়ী ভঙ্গিতে বলে উঠল কথাগুলো। মেঘ কথাগুলো শুনে হালকা হাসল, আরেক প্যাক শেষ করে হাসি মুখে বলল, I am not interested. You can find someone else. বলেই আবার প্যাক নিতে ব্যস্ত হয়ে গেল। সে সুন্দরী তরুণী হয়তো নায়ের আশা করেনি, কেউ তাকে মুখের উপর না বলবে এটা হয়তো সে আশা করেনি কখনো। দাঁতে দাঁত খিচে বলে উঠল, You are trying a no to me? Who the hell are you? Just wait and watch. I'll get you better on than you. Just wait. বলেই মেয়েটা গজরাতে গজরাতে চলে গেল। মেঘ আর কোনো পাশে না তাকিয়ে ড্রিঙ্কে মনোনিবেশ করল। হঠাৎ এক ফাঁকে চোখ গেল ডান্স ফ্লোরের দিকে। সেখানে সেই সুন্দরী তরুণী আরেকজন ছেলের সাথে ডান্স করছে। মেঘের চোখে চোখ পড়তেই বেশ ক্লোজ ভাবে আবেদনময়ী ভঙ্গিতে নাচতে লাগলো সে। ছেলেটাও কম যায় কি, সে যেন সুযোগের অপেক্ষায় ছিল। সে মেয়েটির কোমরে হাত দিয়ে বিন্দাস ভাবে নাচছে। মেঘ প্রথমে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে ড্রিঙ্কে ব্যস্ত হয়ে গেল। গ্লাসে ড্রিঙ্ক ঢালতে গিয়ে হঠাৎ করে তার চেহারা শক্ত হয়ে গেল। প্রচন্ড রাগ হচ্ছে তার। শ্যাম্পেইনের বোতলটা সজোরে টেবিলে রেখে উঠে চলে গেল ডান্স ফ্লোরের দিকে। সেখানে গিয়ে সেই সুন্দরী তরুণীর গালে কষিয়ে এক চর মারল। মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই তার গালে আরেকটা চরের অস্তিত্ব টের পেল। বারের সবাই থ বনে গেছে। ডিজে মিউজিক থামিয়ে ঘটনা উদ্ধারের চেষ্টা করছে। মেঘের থাপ্পড় খেয়ে সেই তরুণী তাল সামলাতে না পেরে আছড়ে পড়ে ডান্স ফ্লোরে। মেঘকে প্রচন্ড রাগান্বিত দেখাচ্ছে, চোখ মুখ রাগে লাল হয়ে আছে। আচমকা গর্জে উঠল সে, এক পড়ছে হয় না তো, তাই না? 1000টা লাগবে? একজনে তো চাহিদা মেটে না। আরে তোরা সব মেয়েরা এরকম, মুখে যতই বল, টাকার গন্ধ পেলেই কুত্তার মতো ছুটে যাস। তোর সাহস হয় কিভাবে আমাকে ছেড়ে ওর কাছে যাওয়ার? ইউ ব্লাডি বিচ, আই ওয়ন্ট লিভ ইউ বৃষ্টি, আই হেট ইউ। কথাগুলো বলেই আবার মেয়েটিকে মারতে উদ্বুদ্ধ হলো মেঘ। রেওয়াজ হঠাৎ চেঁচামেচি শুনে
ভিড় ঠেলে দেখে মেঘ উল্টাপাল্টা বকছে। মেঘ এগিয়ে যেতে লাগলে রেওয়াজ তাকে নিয়ে থামানোর চেষ্টা করল। বাড়ির সিকিউরিটিরাও মেঘকে থামানোর চেষ্টা করছে, কিন্তু মেঘ প্রচন্ড রেগে আছে। তাকে সামাল দেওয়া খুব কষ্ট হচ্ছে। রেওয়াজ অনেক কষ্টে মেঘকে গাড়িতে বসিয়ে বারের সিকিউরিটি ফর্মালিটি পূরণ করে মেঘকে নিয়ে চলে এলো। পুরো রাস্তা মেঘ একটা কথাই বলছে, বৃষ্টি, তুমি কেন ছেড়ে চলে গেলে আমাকে? কি দোষ ছিল আমার? বৃষ্টি, আই হেট ইউ। ঘড়িতে বেলা 12টা বাজে। মেঘের চোখের পাতার উপরের রগগুলো ফুলে আছে। হাতে পায়ে কালশিটে দাগ পড়েছে। অনেক কষ্ট হচ্ছে তার। ভোরের আলো খুব করে চোখে লাগছে। চোখ খুলতে সমস্যা হচ্ছে তার, মানে ধীরে ধীরে সে অন্ধকারের দিকে আগাচ্ছে। মাথাটা চেপে ধরে উঠে বসল সে। চোখ খুলে সামনে তাকাতে হক চুকিয়ে গেল মেঘ। তার সামনে রেওয়াজ বসে আছে। এখন সে কি করবে? কিভাবে ফেস করবে সে রেওয়াজকে? দুনিয়া সবার কাছে কথা লুকাতে পারলেও সে তো রেওয়াজকে কিছুই গোপন করতে পারবে না। মেঘ উঠে ওয়াশরুমের দিকে যেতে লাগলেই রেওয়াজ পেছন থেকে ডেকে উঠল, ব্যাকস্টাডিন থেকে তোকে ব্যান করা হয়েছে, তোর মেম্বারশিপ বাতিল করা হয়েছে। এমনকি আগামী 6 মাস বাড়ির আশেপাশে তোকে দেখলে ওরা স্ট্রিক অ্যাকশন নেবে। মেঘ একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে ওয়াশরুমের দিকে আগাল। মেঘ, তোর সাথে আমার কিছু কথা আছে। তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। বাট ফোনের রিংটোনে থেমে যায় রেওয়াজ। স্ক্রিনে হার্টের ইমোজি ভাসছে। মেঘ আস্তে করে এনজয় বলে ওয়াশরুমে চলে গেল। মেঘ, রহস্য দিয়ে কখনো রহস্য সমাধান করা যায় না। রহস্য সমাধানের জন্য জট খুলতে হয়। তুই তো নতুন করে জট লাগাচ্ছিস। প্লিজ ভাই, আমাকে বল তোর সমস্যাটা কি? এভাবে আমি তোকে অন্ধকারে ঠেলে দিতে পারি না, নিজের জন্য না, আমার জন্য অন্তত। জট খুলতে চাস না তুই? জট থাকলে তবে না খুলবি। সবটাই যখন পানির মতো পরিষ্কার, সেখানে তুই ঘোলাটে কিছু কিভাবে সরাবি? মানে সেদিন আয়াত চৌধুরী আমাকে তার কেবিনে রাখলেন। আমি রুমে ঢুকতেই তিনি বলে উঠলেন, মিস্টার মেঘ, আগে যেন সানসেট ডিলে যে ওনারা কিছু শর্ত দিয়েছিলেন, সেটাকে আপনি পড়ে সাইন করেছেন নাকি না পড়ে? স্যার, আমি কোনো কাগজ না পড়ে সাইন করিনি। মিস্টার মেঘ, তাহলে সেখানে যে লেখা ছিল টাইম অনুযায়ী ডেলিভারি না পেলে ওনাদের ক্ষতিপূরণ কোম্পানি দিবে। ক্যান আই আস্ক ইউ, কোম্পানি এমডির পারমিশন ছাড়া আপনি ডিল সাইন করার রাইট পান কিভাবে? এক্সকিউজ মি স্যার, কোম্পানির এমডির অনুপস্থিতিতে যাবতীয় সব সিদ্ধান্ত আমাকে নেওয়ার পাওয়ার অফ অ্যাটর্নি আমার কাছে ছিল। এটা কোম্পানির উপর মহল থেকে স্ট্যাম্প কাগজে আমাকে নোটিশ দেওয়া হয়েছিল। ইভেন আমার কাছে সেই কাগজ এখনো আছে। নিমিষে আয়াস চৌধুরীর মুখটা কালো হয়ে গেল। আই সি মিস্টার মেঘ, বাট আপনার হয়তো জানা নেই ওই সাইটের ওয়ার্কাররা ধর্মঘট করছে। কবে নাগাদ এটা শেষ হবে কে জানে না। আর ডিল অনুযায়ী আমাদের হাতে আছে জাস্ট 3 মাস। ডু ইউ রিয়েলি থিঙ্ক উইথিন অনলি 3 মান্থস এতগুলো প্রোডাক্ট ডেলিভারি দেওয়া পসিবল? আমি যেন থমকে গেলাম, কারণ হঠাৎ করে সাইটের ওয়ার্কাররা ধর্মঘট শুরু করেছে। মিস্টার মেঘ, এখন আপনার কাছে 2টা অপশন আছে, হয় 3 মাসের মধ্যে ডেলিভারি অথবা 2 কোটি টাকা ক্ষতিপূরণ। আমি জানি মিস্টার মেঘ আপনি এখন কি ভাবছেন। 2 কোটি টাকা দেওয়ার মতো বর্তমানে আপনার সামর্থ্য নেই। আর ওয়ার্কার্সদের ধর্মঘট কবে শেষ হবে সেটা তো ওনারাও জানে না। এই অবস্থায় আকিজ ইন্ডাস্ট্রিজ টাইম মতো ডেলিভারি না পেলে লিগ্যাল নোটিশ পাঠাবেন। যেহেতু ডিল আপনি সাইন করেছেন, সুতরাং টাকাটাও আপনাকে দিতে হবে। কোম্পানি একটা কানাকড়িও দেবে না। মিস্টার মেঘ, আপনি যদি আপনার সব সম্পত্তি আর নিজের পৈতৃক ডেটটা বিক্রি করলেও আই গেস আপনি এই পরিমাণ অ্যামাউন্ট অ্যারেঞ্জ করতেই পারবেন না। আয়াত চৌধুরীর কথা শুনে আমি প্রচণ্ড ডিপ্রেশনে চলে যাই। কি করব কিছুই জানি না। তবে সব কথার পরে আরেকটা চিন্তা আমার মাথায় বেশ ঘুরছিল। সেটা হলো আয়াত চৌধুরীর সব কথা ব্যক্তিগতভাবে না বলে আমাকে লিগ্যাল নোটিশ পাঠাতে পারতেন, কিংবা ওপর মহলকে দিয়ে হলেও জানাতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। সুতরাং এটাতে তার ব্যক্তিগত স্বার্থ আছে। কিন্তু সেটা কি? আমার ভাবনায় কুল খুঁজে না পেয়ে আয়াত চৌধুরী মুখ খুললেন। মিস্টার মেঘ, আপনি চাইলে আমি আপনাকে হেল্প করতে পারি। কি হেল্প? মেঘ সাহেব,
মানুষ যখন বিপদে পড়ে তখন তার সবচেয়ে মূল্যবান অথবা সবচেয়ে প্রিয় জিনিসের বিনিময়ে বিপদ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করে। আর আপনার সবচেয়ে প্রিয় জিনিস তো বৃষ্টি। গুড ক্যাচ। মিস্টার আয়াত চৌধুরী, আপনি ভাবলেন কিভাবে যে আমাকে বৃষ্টি ছেড়ে দেবে? রিল্যাক্স মিস্টার মেঘ, আমি তো ছেড়ে দিতে বলছি না, জাস্ট এক রাতের জন্য চাইছি। এক রাতের জন্য বৃষ্টি আমার বউ হয়ে কাটাবে। আপনি আমাকে এক রাতের জন্য বৃষ্টিকে দেন, আমি আপনাকে টাকা দিচ্ছি। দ্যাটস ইট। দ্যাট ইজ নট ইট মি আয়াত চৌধুরী। বৃষ্টি বাজারে কোনো খেলার পুতুল না যে আপনি কিনে নেবেন। বৃষ্টি ইজ মাই ওয়াইফ, সে আমার অর্ধাঙ্গিনী। আপনার যদি চাহিদা এতই বেশি, তাহলে আপনি পতিতা পল্লীতে গিয়ে আপনার চাহিদা মেটাতে পারেন। মিস্টার মেঘ, হাইপার হচ্ছেন কেন তো? আমি জানি পতিতালয়ে মেয়ের অভাব নাই, বাট বৃষ্টি শি ইজ সো। আয়াত চৌধুরী, বৃষ্টির নামে আর একটা বাজে কথা বললে আপনাকে এখানেই পুঁতে দেবো আমি। মিস্টার মেঘ, কলারটা ছাড়ুন, না হলে আজকে এই অফিসে আপনার লাস্ট ডে হবে। আমি ওনার কলারটা ছেড়ে দিয়ে কেবিন থেকে বাইরে বেরিয়ে আসলাম। রাগের কাজ চলে যাচ্ছে, অথচ কিছুই করার নেই। হোয়াট দ্য হেল, একটা মানুষ এতটা নিচ কেমনে হতে পারে? মানে সি ইজ ইউর ওয়াইফ, এটা তো উনি জানেন, তবুও। রেওয়াজ, উনি জেনে শুনে কাজটা করেছেন, বাট এসবের সাথে বৃষ্টির কি সম্পর্ক? তারপর দোষ কোথায়? আল্লাহ তাকে সুন্দর করে বানিয়েছেন, এটাতে তার কি করার আছে? তুই কেন বৃষ্টিকে ছাড়লি? ভাই, আমার নিঃশ্বাস নেই। আর আমি বৃষ্টিকে ছাড়িনি, সে আমাকে ছেড়ে চলে গেছে। হোয়াট আর ইউ কিডিং মেক? বৃষ্টি ভাবি তোকে ছেড়ে চলে গেছেন? সেটা আমাকে বিশ্বাস করতে হবে। আর সেটা কিসের জন্য? টাকার জন্য। হোয়াট? টাকার জন্যে? মেক, ইউ আর কিডিং? বৃষ্টি তোকে ছেড়ে চলে গেছে টাকার জন্য? ও মাই গুডনেস, নাইস জোক। আমি জানি রেওয়াজ, তুই মানবি না। আমার ডায়েরিটা পড়ে তুই বৃষ্টিকে এতটা বিশ্বাস করে ফেলেছিস, অথচ আমি তো ওর সাথে ছিলাম, ওর অস্তিত্বে মিশেছিলাম। ও তোমার অর্ধাঙ্গিনী ছিল, তাহলে ভাবতো আমার কতটা কষ্ট হয়েছিল। আমার মনে হচ্ছিল যা দেখেছি সবটা ভুল, বাট বৃষ্টি নিজে মুখে সবটা স্বীকার করেছে দোস্ত। মেঘের কথা শুনে রেওয়াজ থ বনে গেল। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না সে। সবকিছুই ওলট পালট হয়ে যাচ্ছে। মাথা তুলে জিজ্ঞেস করল, কি এমনটা দেখেছিলি মেঘ? মেঘ একটা তাচ্ছিল্যের হাসি দিল। আয়াত চৌধুরীর কাছ থেকে ফেরার পর থেকে মাথায় শুধু একটা চিন্তায় ঘুরঘুর করছিল যে কিভাবে এই ঝামেলা থেকে রেহাই পাবো। আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম একটা উপায় বের করার, বাট ভাগ্য সহায় না হলে হাঁটু পানিতেও মানুষ ডুবে মারা যায়। সাইট ওয়ার্কারদের সাথে কথা বলে জানতে পারলাম ওনারা নিজেও জানেন না কেন ধর্মঘট ডাকা হয়েছে। ওনাদের লিডার সবাইকে কাজে যেতে নিষেধ করেছে। আগে ইন্ডাস্ট্রির মালিকের সাথে যোগাযোগ করলাম, ওনারা একদিনের সবাই বাড়িতে রাজি নন। নিজেকে বিধ্বস্ত মনে হচ্ছিল। এত টাকা কেউ লোনও দিতে রাজি হচ্ছিল না। ভিটে মাটিটুকু বিক্রি করলে মাকে কি জবাব দেব? সব দিক দিয়ে যেন আমি মাছ চাকরে হাবুডুবু খাচ্ছিলাম। সিদ্ধান্ত নিলাম বৃষ্টিকে জানাবো। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে মেঘ বলতে লাগলো, বৃষ্টিকে অনেক কষ্টে আমি সবটা বললাম। ইভেন আয়াত চৌধুরীর যখন প্রস্তাবের কথা বললাম, সবটা শুনে বৃষ্টি খুব নর্মাল একটা রিয়াকশন দিল, যে ওর কাছে সবটাই খুব নর্মাল। আমি ভাবলাম হয়তো আজের কথা শুনে বৃষ্টি শক পেয়েছে, এরকম বিহেভ করছে। আমি বৃষ্টির দুহাত চেপে ধরলাম শক্ত করে। বৃষ্টি, এখন তুমি বলো আমি কি করব? আমি কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবো? বৃষ্টি, এখন তুমি বলো আমি কি করব? আমি কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবো? তোমার বসকে হ্যাঁ বলে দাও। বৃষ্টি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? তুমি আমার ওয়াইফ বৃষ্টি, তোমার কি একটু বিবেক বাঁধলো না কথাটা বলতে? নাকি আমাকে এখন আর ভালো লাগে না তোমার? মেঘ, তুমি কি পাগল হয়ে গেলা? কি বলছো এসব? পাগল আমি হয়ে যাইনি বৃষ্টি, পাগল হয়েছো তুমি। তুমি কিভাবে এই কথাটা বলতে পারলে বৃষ্টি? মেঘ, রিল্যাক্স। আমি ওনাকে হ্যাঁ বলতে বলেছি, তার মানে এটা না আমি ওনার সাথে রাত কাটাতে রাজি হয়ে গেছি। তুমি আমাকে বিশ্বাস করো, আমি সব ঠিক করে দিব। বৃষ্টির কথা শুনে মনে হলো বুক থেকে একটা বড় পাথর নেমে গেল। কিন্তু আয়াত চৌধুরী তো ছেড়ে কথা বলার মানুষ না। কিছুদিন পর আমাকে আয়াত চৌধুরী
তার কেবিনে ডেকে পাঠালেন। আসুন মেঘ সাহেব, তা কি ভাবলেন আমার প্রপোজালের ব্যাপারে? আসলে বৃষ্টি, আমি জানি উনি রাজি হবেন। আসলে আমার মতো হ্যান্ডসাম আর রিচ ছেলের সাথে টাইম স্পেন্ড করার প্রতিটা মেয়ের ইচ্ছে থাকে। আপনারও, বৃষ্টিও তো একজন মেয়ে। বলে আয়াত চৌধুরী বিজয়ের হাসি হাসতে লাগলেন। প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে আসলো। মুহূর্তে মাথা কাজ করা বন্ধ হয়ে গেল। বৃষ্টির সব কথাই সেই মুহূর্তে মিথ্যা মনে হচ্ছিল। মিস্টার আয়াত চৌধুরী, বৃষ্টি আপনার প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে। ইভেন কোন কারণে আল্লাহ না করে আপনার কথা সত্যি হলে আমি কোনোদিন বৃষ্টিকে আপনার কাছে যেতে দেব না। আমার কথা শুনে আয়াত চৌধুরীর হাসি মুখটা নিমেষে বদলে গেল। দাঁতে দাঁত চেপে বললেন, মিস্টার মেঘ, ঘি সোজা আঙুলে না উঠলে আঙুলটা বাঁকা করতে হয়, আর আঙুল কিভাবে বাঁকা করতে হয় সেটা আমি ভালো করেই জানি। বলে উনি সানগ্লাস হেঁটে চলে গেলেন। অফিস যাওয়া শেষে ক্লান্ত হয়ে বাসায় ফিরছি। হঠাৎ করে মনে হলো মায়ের ওষুধ শেষ হয়ে গেছে। গাড়ি পার্ক করে পাশের একটা ফার্মেসিতে নামলাম মেডিসিন কেনার জন্য। ফিরে সে গাড়িতে বসতেই চোখ গেল সাইড মিররের দিকে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। বৃষ্টি আর আয়াত চৌধুরী দাঁড়িয়ে আছে। আমি কনফার্ম হওয়ার জন্য বৃষ্টিকে কল দিলাম। বৃষ্টি কল রিসিভ করে বলে উঠল, মেঘ, আমি ব্যস্ত, পরে কথা বলবো। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেড়ে দিল সে। কিছুক্ষণ কথা বলে বৃষ্টি আয়াত চৌধুরীর সাথে হাত মিলিয়ে অটোতে উঠে পড়ল। আমি গাড়ি ঘুরিয়ে বাসায় চলে আসলাম। কোথায় ছিলে বৃষ্টি? আমাকে সবাই বসে থাকতে দেখে বৃষ্টি কিছুটা ঘাবড়ে গেল। নিজেকে সামলে নিয়ে বলে উঠল, তুমি আজ তাড়াতাড়ি যে? কেন, খুশি হওনি? আরে আজব, খুশি হব না কেন? তুমি ফ্রেশ হয়ে আসো, আমি নাস্তা দিচ্ছি। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি বৃষ্টি। আমার কলেজ ফ্রেন্ড দিয়া, মনে আছে? ওর বাসায় গিয়েছিলাম। তোমার ফ্রেন্ড ঢাকায় থাকে এটা তোমাকে আগে বলনি? তুমি কি আমাকে সন্দেহ করছো মেঘ? এখানে সন্দেহ কথা থেকে আসছে বৃষ্টি? আমি জাস্ট জানতে চাইছি। মেঘ, তুমি জানতে না কৈফিয়ত চাচ্ছ? মেঘ, আমাদের মধ্যে জবাবদিহিটার বিষয়টা কবে থেকে প্রযোজ্য হলো? বৃষ্টি, কথা ঘুরিও না। ড্যাম, আই জাস্ট নিড অ্যান আনসার। বৃষ্টি খানিকক্ষণ আমাকে চেয়ে মোবাইলে কাউকে কল দিল। ওপাশ থেকে কে এখন বলে উঠল, বৃষ, তুই ঠিকভাবে পৌঁছে গেছিস? কতদিন পর বাসায় এলি, আর একটু থাকলেই পারতি। আমি মেঘ ভাইয়ের সাথে কথা বলতাম। বাট যাই বলিস না কেন, ভাইয়া কিন্তু অনেক লাকি। তুই যে পরিমাণ ভাইয়াকে ভালোবাসিস, আমারই হিংসা লাগে মাঝে মাঝে। দিয়া, আসলে তোর ভাইয়া। আমি জানি বৃষ ভাইয়া এখনো বাসায় আসেনি, তুই আর একটু থাকলেই পারতি। দিয়া, মেঘ বাসায় চলে আসছে, আমি তোর সাথে পরে কথা বলবো। ওকে বেবস, লাভ ইউ। মিটু, বাই। বৃষ্টি ফোনটা কেটে সেখান থেকে হন হন করে চলে গেল। বৃষ্টি আমার দিকে একবারও ফিরে তাকায়নি, কারণ ওর চোখে সেই মুহূর্তে টলটল করছিল। তবে একটা বিষয় তখন আমার মাথায় ঘুরঘুর করছিল। বৃষ্টি যদি তার ফ্রেন্ডের বাসে গিয়েছিল, তবে ক্যাফেতে আয়াত চৌধুরীর সাথে কি করছিল? কামন মেক, আর ইউ ডাম্প? ভাবি গেছে এর গ্যারান্টি কি? আওয়াজও তো তার কাছে যেতে পারে। লাইক সে ভাবিকে ফলো করছিল। রেওয়াজ এটা ভেবেই আমি নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম। তোমার মতো এই মুহূর্তে আমারও মনে হয়েছিল, একটা বাইরের মানুষের জন্য আমি কিভাবে আমার ভালোবাসার উপর প্রশ্ন তুলতে পারি। কিন্তু ভাগ্য হয়তো আমাকে কিছু অন্য ইশারা করেছিল। মানে সেদিনের পর থেকে বৃষ্টি আর আমার মধ্যে দূরত্ব বাড়তে লাগলো। বৃষ্টির ইগনোরগুলো যতটা না আমাকে ভাবাচ্ছিল, তার চেয়ে বেশি কষ্ট দিচ্ছিল। কারণ আমি অজান্তে বৃষ্টির সেলফ রেসপেক্টে আঘাত করেছিলাম। বৃষ্টি সবকিছু সহ্য করতে পারলেও কেউ তার সেলফ রেসপেক্টে আঘাত করলে সে কখনো থেকে ছেড়ে কথা বলে না। মেঘ, এটা কোনো মেয়ে সহ্য করবে না। না, রেওয়াজ বৃষ্টির মধ্যে সেবার এই ইগোটা একটু বেশি কাজ করছিল। রেওয়াজ ভ্রু কুচকে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ উদাস দৃষ্টিতে বাঁকা হাসছে। প্রতিটা সম্পর্কের ভীত থাকে বিশ্বাস। স্থাপনা ভেঙে পড়ার প্রথম লক্ষণ হলো ফাটল ধরা। ফাটল থেকে যেমন ভাঙন ধরে, তেমনি বিশ্বাসে ফাটল ধরলে সম্পর্ক ভাঙতে সময় লাগে না। মেঘ আর বৃষ্টির সম্পর্কে এই ফাটল ধরাতে
সফল হয়েছিল আয়াজ চৌধুরী। মেঘের মনে সন্দেহ আর বৃষ্টির মধ্যে অভিমানের বীজ বপন করে আয়াজ তাদের সম্পর্ককে ভাঙনের পথে ঠেলে দিয়েছিল। বাকিটাতে অবশ্য তাকে খুব বেশি পরিশ্রম করতে হয়নি, সবটুকুই ছিল সময়ের খেলা। মেঘ যতটা বৃষ্টিকে নিয়ে চিন্তিত ছিল, ঠিক ততটাই চিন্তিত ছিল আগেজ ইন্ডাস্ট্রিজের ডিল নিয়ে। সময় আগাচ্ছে, কিন্তু মেঘ শত খুঁজেও কোনো উপায় খুঁজে পাচ্ছে না। নিজের কেবিনে আনমনে বসে কলম চাবাচ্ছে মেঘ। ফোনের টুংটাং শব্দে ঘোর ভাঙল তার। আয়াজ চৌধুরীর নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। Mr. Meg, your wife is now in my arms. Soon she's gonna, stop me if you can. মেসেজটা পড়ে মেজাজ পুরো গরম হয়ে গেল মেঘের। হাতের ফোনটা ছুঁড়ে মারল সে। অনেক সহ্য করেছে সে, আর না, আজকে এর শেষ দেখেই ছাড়বে সে। ওয়েট এ মিনিট, তুই শেষ দেখবি ঠিক আছে, বাট শুরুটা কোথা থেকে করবি? মানে মেঘ, এটা কোনো মুভি না যে ডিরেক্ট তোকে আগে থেকে বলে দেবে আর তুই লোকেশনে হিটের মতো এন্ট্রি মারবি। এটা রিয়েল লাইফ মেঘ। তুই কিভাবে জানলি আয়াজ চৌধুরী কোথায় আছে? রেওয়াজ, আমাদের অফিসের সিকিউরিটি থেকে শুরু করে এমডি পর্যন্ত প্রতিজন কর্মচারীর কাছে একটা অফিসিয়াল ফোন থাকে, যেটাতে ডিপিএ সেট করা আছে। অফিসের সেন্ট্রাল পিসি থেকে যে কেউ আরেকজন লোকেশন সহজে ট্র্যাক করতে পারবে। নাইস ট্যাক্ট, বাট তুই এক সেকেন্ড। ফোনের শব্দে কথায় ছেদ পড়ল রেওয়াজের। লাল রঙের হার্টের ছবি দেখে হালকা হাসলো। মেঘের বুঝতে বাকি রইল না কে ফোন করেছে। মেঘ হালকা মাথা নাড়াল। শিউ ব্রো। রেওয়াজ উঠে চলে গেল। বন্ধু বন্ধুর জায়গায়, কিন্তু ভালোবাসার স্থান সব সময় মনের গোড়ায়। হাজার দূরে সরালেও বন্ধু কখনো চলে যায় না, কিন্তু ভালোবাসা কখনো অবহেলা সহ্য করে না। তাই ভালোবাসার বাঁধনটাকে হালকা হাতে সামলাতে হয়, যত্নের সাথে অনুভূতি দিয়ে। গত 1 মাসে একবারও আমার চেহারা দেখনি, এতটা খারাপ লাগে, আগে বললেই হতো। এতটুকু বলেই উপাসটা নীরব হয়ে গেল। রেওয়াজ বেশ বুঝতে পারছে কায়া অভিমান করেছে। আসলে বেবি, আমার নাকের উপর তরমুজ সাইজের একটা পিম্পল উঠেছে, এই জন্য শরমে তোমাকে চেহারা দেখায়নি। ওপাশ থেকে হাসির শব্দ শুনে রেওয়াজের ঠোঁট দুটো প্রসারিত হলো। কায়া তার প্রজেক্টের কাজে আমেরিকাতে আছে। গত 2 মাসে মেঘ প্রতি সপ্তাহে একবার গিয়ে কায়ার সাথে সময় কাটিয়ে এসেছে, কিন্তু লাস্ট একটা মাসে সে মেঘকে নিয়ে প্রচুর ডিপ্রেস ছিল। কায়াকেও সে সবটা খুলে বলেছে, এমনকি কায়াই তাকে বলেছিল মেঘের পাশে থাকতে। কিন্তু এখন বুঝতে পারছে সে মেয়েটার সাথে বড় অন্যায় হয়ে গেছে। আসছো কবে? তুমি যখন বলবে। রেওয়াজ, আমি সিরিয়াস, সত্যি করে বলো কবে আসছো? আমিও সিরিয়াস আরেমন, তুমি বলো, আমি হাজির হয়ে যাব। তাই না? ওকে দেন, কালকের মধ্যে তোমাকে আমি শিকাগোতে হাজির চাই। ইউর উইশ ইজ মাই কমন লাভ। লাভ ইউ, বাই। বাই। কল কেটে রেওয়াজ একটা টেক্সট পাঠালো মেঘের নাম্বারে। পাসপোর্ট আর ভিসা রেডি, এই নে তোর টিকিট। এয়ারপোর্টে মেঘকে দেখে রেওয়াজ তার হাতে টিকিট ধরিয়ে দিল। ইমিগ্রেশন করে মেঘ আর রেওয়াজ বসে আছে। একটা অ্যানাউন্সমেন্ট শুনে রেওয়াজ মেঘকে টানতে টানতে বিমানে নিয়ে চড়ল। মেঘের মাথায় কিছু ঢুকছে না, কি হচ্ছে, মেঘ তাকে কোথায় নিয়ে যাচ্ছে। শুধু জরুরি ভিত্তিক একটা মেসেজ দিয়ে তাকে বাসা থেকে টেনে এনেছে। টিকিটটা খুলে দেখলো ডেস্টিনেশনের শিকাগো লেখা। কিন্তু এভাবে হুটহাট করে শিকাগো যাওয়ার মানেটা কি? কায়া ভাবে কিছু হলো নাকি? রেওয়াজ, এ রেওয়াজ, এ রেওয়াজ। মেঘের চেঁচামেচি শুনে পেছন থেকে একজন চেঁচিয়ে উঠল, হে ম্যান, হোয়াট আর ইউ শুটিং? সরি। রেওয়াজ কানে হেডফোন লাগিয়ে ফুল ভলিউমে কমেডি মুভি দেখছে। মেঘ রেওয়াজের কান থেকে হেডফোনটা টেনে খুলে নিল। কি সমস্যা তোর? তুই নিজেও মুভি দেখবি না, আমাকেও দেখতে দিবি না? রেওয়াজ, তুই শিকাগো যাচ্ছিস ফ্লাইটে কমেডি মুভি দেখার জন্য? সত্যি করে বলতো, তুই শিকাগো কেন যাচ্ছিস আর আমাকে কেন নিয়ে যাচ্ছিস? কায়া ভাবের কিছু? তোর ভাবি আমাকে বলেছে কালকের মধ্যে ওনার সামনে হাজির হতে। বেঁচেটা আমাকে নাকি খুব মিস করছে। আলহামদুলিল্লাহ, তার জন্য তুই এভাবে আমাকে বাসা থেকে টেনে নিয়ে যাবি? মেঘ,
আমি তোর বেস্ট ফ্রেন্ড, তোকে আমি হাড়ে হাড়ে চিনি। আমি যদি তোকে বলতাম আমি কার সাথে দেখা করতে যাচ্ছি, তুই অফিসে মিটিং কোনো না কোনো বাহানা দিয়ে প্ল্যান ক্যান্সেল করে দিতি। আর তোকে তেল লাগানোর মতো টাইম আমার কাছে নেই, বুঝলি? এখন চুপচাপ মুভি দেখ। রেওয়াজ আবার মুভি দেখায় ব্যস্ত হয়ে পড়ল। মেঘ আনমনে বাইরে তাকালো। শুধু মেঘ ভাসছে চারিদিকে। সাদা মেঘের ফাঁকে দু একটা কালো মেঘ ভেসে আছে। বেশ কয়েকটা কালো মেঘ জড়ো হয়ে বৃষ্টি নামবে, শীতল হবে পরিবেশ। কিন্তু বৃষ্টি তার বুকে যে আগুন লাগিয়ে দিয়েছে সেটা কোনোদিনও নিবে না। পেছন থেকে হঠাৎ করে কেউ চোখ চেপে ধরায় কেঁপে উঠল কায়া। হাতের মধ্যে তরল কিছুর উপস্থিতি পেয়ে বাঁধন আলগা করে দিল রেওয়াজ। কায়া মুহূর্ত দেরি না করে পেছন ফিরে রেওয়াজের ঠোঁট দুটো আঁকড়ে ধরল। কেবিনের কোণে দাঁড়িয়ে অফিসের কাগজ চেক করছিল সে। সুযোগ বুঝে রেওয়াজ টুপ করে কায়ার চোখটা চেপে ধরল। কিন্তু কায়া হুট করে এভাবে তাকে কিস করবে এইটা ভাবেনি। ভেবেছিল হয়তো কায়া মুখ ফুলিয়ে কথা বলা বন্ধ করে দিবে। কায়া রেওয়াজের ঠোঁট ছেড়ে দিয়ে উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। রেওয়াজ পুরো থ বনে গেছে। কায়া, তুমি ঠিক আছো কায়া? একটা কথাও বলবা না রেওয়াজ। তুমি জানো আমি এই 1 মাস কতটা কষ্ট পেয়েছি। আই এম সরি মাই লাভ, বাট মেঘের জন্য। আমি জানি মেঘ, আমার কোনো এক্সপ্লেনেশন চাই না। আই এম জাস্ট সেইং আই মিস ইউ অ্যান্ড আই লাভ ইউ। রেওয়াজ কায়াকে শক্ত করে জড়িয়ে ধরল। কায়ার কোমরে হাত পেঁচিয়ে মিশিয়ে নিল নিজের সাথে। দু গালে হাত দিয়ে তার কপালের সাথে কপাল ঠেকাল। একে অপরের নিঃশ্বাস প্রতিফলিত হচ্ছে। কায়া চোখ দুটো বন্ধ করে আছে। আলতো করে কায়ার বন্ধ চোখ দুটোতে চুমু দিয়ে তার ঠোঁট দুটো দখল করে নিল রেওয়াজ। কায়া চোখ দুটো বড় বড় করে রেওয়াজকে দেখছে। রেওয়াজ সেদিকে পাত্তা না দিয়ে কায়ার হাত দুটো মুঠো করে বুকের মধ্যে জড়িয়ে নিল। কায়াও আবেশে রেওয়াজের ভালোবাসা নিতে লাগল। 18 ঘন্টার জার্নি শেষে বেশ ক্লান্ত মেঘ হোটেলের রুমে ঢুকে এসে ফ্রেশ হয়ে ঘুমের দেশে দৌড়িয়ে গেছে। ঘুম ভাঙল ফোনের রিংটনে। এক হাতে চোখ কষলে আরেক হাতে ফোন রিসিভ করে কানে রাখল সে। ইয়েস অলিভিয়া। স্যার, we have a meeting in next week at Chicago. When will you leave? Olivia, I am already here for some personal issue. Get the papers ready and come here within 2 days. We will discuss later the rest. Got it, sir. কল কেটে ওয়াশরুমের দিকে পা বাড়াবে তখনই আবার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে বেস্ট বাডি নামটা দেখে হালকা হাসল মেঘ। মেঘ, কই তুই? এয়ারপোর্টে থেকে তোর কোনো খোঁজ নেই। হোয়াট দ্য হেল আর ইউ? রিল্যাক্স বাডি, আমি হোটেলে। হোয়াট? তুই হোটেলে কেন? মেঘ, আমার নিজের পার্সোনাল ফার্মাস আছে, কায়ের ফ্ল্যাট আছে, তারপরেও তুই? আমি কায়া ভাবের কাছে যেতে যাচ্ছি না। বেচারি আমার জন্য এমনিতেই প্রবলেম ফেস করছে। তুই বরং তোর ফার্ম হাউসের এক্সট্রাটা দে। ওকে ফাইন, বাট আজকে রাতে তোর ভাবি তোকে ইনভাইট করেছে ডিনারে। ইউ মাস্ট কাম। ডান, বাই, সিয়া, বাই। ফোন রেখে ওয়াশরুমে চলে গেল মেঘ। কখনো বা ইচ্ছে করে বুক ফাটিয়ে কাঁদি, কখনো বা অনুভূতিগুলোকেই মিথ্যে মনে হয়। চাওয়া পাওয়ার খাতায় সবটাই শূন্য। খুব করে ইচ্ছে হয় দূরে থেকেও নিজেকে আড়াল করতে, কখনো বা নিজেকেই অপ্রয়োজনীয় মনে হয়। অনুভূতির আহ্বানে সাড়া দেয়া বেহায়া মনটাও আজ বেখেয়ালি। নিস্তব্ধতা গ্রাস করলে সবাই ছোটে পূর্ণতার সন্ধানে। আমি অপরাগ হয়ে বসে থাকি শূন্যতার পানে চোখ রেখে। কিছু শূন্যতা কখনো পূর্ণতা পায় না, তবে অন্য এক মিশ্র অনুভূতি শূন্যতার জোয়ারে ভাটার আগমনী বার্তা নিয়ে আসে। আনমনে কথাগুলো ভাবছি বৃষ্টি। তার দৃষ্টি দূর আকাশের ওই নীল সীমানায় নিবদ্ধ। ছল ছল চোখ বেয়ে বাড়িধারা নামবে এমন সময় মা ডাক শুনে বুকটা শীতল হয়ে গেল তার। মাম্মা, আই এম হোমে। পেছনে ফিরে 2 হাত ছড়িয়ে দিল বৃষ্টি। নাদুস নুদুস একটা বাচ্চা গুটি সুটি পায়ে দৌড়ে এসে জড়িয়ে ধরল তাকে।
বৃষ্টি গালে মুখে চুমুখে কোলে তুলে নিল ছেলেকে। How was your first day, sweetheart? It was good, Mama, but I missed you. Oh, honey. I miss you too. বাচ্চাটা বৃষ্টির গালে কিস করে কোল থেকে নেমে গেল। দরজার কাছে দাঁড়িয়ে মা ছেলের কাণ্ড দেখছিলেন মিস কিয়ারা। বৃষ্টিকে দেখে সে হাসি মুখে বলে উঠল, Mrs. Roman, Rod is a very cute and intelligent boy. I hope he will be shine in life. কথাগুলো বলে বিদায় নিলেন তিনি। বৃষ্টি হালকা হেসে রোদের কাছে গিয়ে বসল। রোদ ব্যাগ থেকে বই খাতা বের করছে। বৃষ্টি রোদের মাথার চুলগুলো এলোমেলো করে বলল, আমার প্রিন্স কি করছে? ওহ মম, আমার চুলে হাত দিও না তো, আমার স্টাইল নষ্ট হয়ে যায়, তখন মেলা আমাকে দেখে হাসবে। বৃষ্টি ছেলের কথা শুনে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। রোদ তার ছোট ছোট হাত দিয়ে চুলগুলো ঠিক করে বলল, মামা, নাও আই এম লুকিং ইউর প্রিন্স। ওরে পাঁচিরে! বলেই মা ছেলে দুষ্টুমিতে মেতে উঠল। সময়ের প্রবাহ কারো জন্য ধীর, কারো জন্য বা দ্রুত গতিতে হয়। কেউ বা সময়ের কাছে হার মেনে নেয়, কেউ বা সময়কে হার মানানোর চেষ্টায় মত্ত থাকে। আধারে যাদের পথ চলা তাদের কাল দীর্ঘায়িত হয়, কারণ তারা কখনো আলোর খোঁজে ছোটে না। তারা আধারের শেষটুকু খুঁজে বেড়ায়, কিন্তু আলোর পথে যাদের চলাচল তারা তাদের সময়টাকে আটকে রাখতে চায়। সময়ের অনেক আগেই তারা অনেকটা পেয়ে যায়। মেঘও তেমনি আধার পথের যাত্রী। 5টা বছর যেন তার কাছে 5 যুগের মতো মনে হচ্ছে। আধারের শেষ খুঁজতে খুঁজতে যেন সে জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছে। অন্যদিকে বৃষ্টি নতুন করে বাঁচতে শিখেছে। রোদকে ঘিরে কায়া আর রেওয়াজ মিলে ডাইনিং টেবিল সাজিয়ে নিয়েছে। এখন শুধু তাদের আসার পালা। কলিং বেলের শব্দ শুনে কায়া গিয়ে দরজা খুলল। ব্ল্যাক স্যুট পরা বুকে হাতে দাঁড়িয়ে থাকা মেঘকে দেখে চিনতে ভুল হয়নি তার। মেঘ কায়ার হাতে বুকেটা দিয়ে সালাম দিল। রেওয়াজ এগিয়ে এসে মেঘকে দেখে খুশি হয়ে গেল। বারে ভাবি ডাক ডেকে চলে আসলি, আর আমি রোজ রোজ ফোন দিয়ে ঘ্যানর ঘ্যানর করি, তাও তোর কোনো খোঁজ পাওয়া যায় না। কায়া মেঘের ঘাড়ে হাত দিয়ে বলল, এটাই ভাই বোনের ভালোবাসা, তুমি বুঝবে না। কায়া রেওয়াজকে নিয়ে ডাইনিং টেবিলের দিকে আগাল। রেওয়াজ দরজাটা লাগাতে গিয়ে একজনকে দেখে আটকে গেল। লাইট অরেঞ্জ কালারের শাড়ির সাথে গোল্ডেন হিজাব পরিহিতা একজনকে দেখে রেওয়াজ বলে উঠল, ইউ মাস্ট বি মিসেস মৃত্তিকায় নাম। নামটা শুনে থমকে গেল মেঘ। চটজলদি ঘাড় ঘুরিয়ে যা দেখল তার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। মুখ থেকে মৃদু শব্দে বেরিয়ে এলো, বৃষ্টি। বৃষ্টি মেঘকে দেখে যেন মরুভূমিতে পানি খুঁজে পেল। চোখে তার পানি টলমল করছে। কথা বলার জন্য এগোতে যাবে, তার আগেই মুখ ঘুরিয়ে নিল মেঘ। কায়া দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। বেশ খুশি সে নিজের বেস্ট ফ্রেন্ডকে পেয়ে। বৃষ্টি যেন মূর্তি হয়ে গেছে, নড়ার শক্তিটুকুও পাচ্ছে না। Am I late, sweetie? পিচ্ছে একটা বাচ্চার ভয়েস শুনে হেসে দিল কায়া। হাঁটু গেড়ে বসে রোদের গাল দুটো টেনে দিল সে। No, you aren't, honey. Come on, Mama, let's go. মাম্মা ডাক শুনে পেছনে ফিরে তাকালো মেঘ। ঘৃণায় তার গা রিডি করছে, পারছে না সে সেখান থেকে চলে যেতে। বৃষ্টিকে তার এই মুহূর্তে প্রচন্ড অসহ্য লাগছে। মুখটা শক্ত হয়ে আছে তার। রেওয়াজ ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পারলেও তেমনটা আমলে নেয়নি। খেতে বসে বেশ দুষ্টুমি করছে রোদ। রেওয়াজ আর কায়া বেশ উপভোগ করছে। মেঘ কোন রকমে খেয়ে উঠে পড়ল। খাওয়ার শেষে সবাই মিলে আড্ডা দিতে চাইল, কিন্তু মেঘ নিষেধ করছে বারবার। অনেক করেও তাকে রাজি করানো যায়নি। রেওয়াজ দেখছে মেঘের মধ্যে হিংস্র ভাবটার বিস্তার ঘটছে ধীরে ধীরে। রোদের সামনে কোনো উল্টো বিহেভ করলে ব্যাপারটা সুখকর হবে না। তাই সে মেঘকে নিয়ে ফার্ম হাউসে চলে গেল। মাঝরাতে ব্যালকনিতে বসে হাঁটুতে মুখ গুজে কাঁদছে বৃষ্টি। ছোট ছোট দুটো হাতের অস্তিত্ব পেয়ে মুখ তুলে তাকালো সে। রোদকে দেখে মুখে হাসি ফুটে উঠল তার। ডোন্ট ক্রাই মাম্মা, তুমি পাপ্পাকে মিস করো তাই না?
আমিও পাপ্পাকে অনেক মিস করি মাম্মা। ছেলেকে বুকে জড়িয়ে নিল বৃষ্টি। বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছে মেঘ। 2-3টা মদের বোতল পাশে গড়াগড়ি খাচ্ছে। নেশা মাথায় চড়ে আছে তার, কিন্তু কোনোভাবেই রাগ কমছে না। চোখের সামনে সবটা ঝাপসা হয়ে আসছে তার। ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে ঘুমের অতল সমুদ্রে। দুটো হাত ধীরে ধীরে কোমর আঁকড়ে নিল কায়ার। আমি ঘুমাইনি রেওয়াজ। তাতে কি, নিজের বউকে ভালোবেসেছি, তাতে কার কি? কায়াকে নিজের দিকে ফিরিয়ে নিল রেওয়াজ। তার দৃষ্টি কায়ার ঠোঁট দুটোতে নিবদ্ধ। কায়া কিছু বলতে যাবে আগেই টুপ করে তার ঠোঁটে চুমু খেয়ে বসল রেওয়াজ। একটা হাত কায়ার কোমর আঁকড়ে আছে, আর একটা হাত অবাধ পিঠাতে বিচরণ করছে। ভালোবাসার এক নতুন বাঁধনে আবদ্ধ হচ্ছে তারা। বক্সিং ব্যাগে ইচ্ছে মতো ঘুষি মারছে মেঘ। রাগে গা ফেটে যাচ্ছে। বক্সিং ব্যাগের জায়গায় আয়াজকে মারতে পারলে প্রচন্ড শান্তি পেত সে। হঠাৎ করে রোদের চেহারাটা মনে পড়তেই থেমে গেল সে। বক্সিং ব্যাগটাতে বাড়ি খেয়ে ধূপ করে মাটিতে বসে পড়ল সে। রোদের চেহারাটা বারবার তার চোখে ভাসছে। কি মাসুম বাচ্চাটা, ছোট ছোট হাত পা ছুড়ে বেশ হেসে খেলে বেড়াচ্ছিল সে। আজকে যদি বৃষ্টি তার সাথে থাকতো তাহলে হয়তো তারও রোদের মতো একটা কিউট বাচ্চা থাকতো। রোদকে দেখে খুব ইচ্ছে হচ্ছিল তার সঙ্গে খেলার, তার গাল দুটো হালকা করে টেনে দেয়ার, কিন্তু সব ইচ্ছে পূরণ হয় না, চাইলেও আমরা করতে পারি না। স্যার, আই এম হেয়ার। ওয়ার টু মিট? অ্যাট দ্য ফার্ম হাউস। গট ইট স্যার। কান থেকে ফোনটা নামিয়ে উঠে পড়ল মেঘ। প্রায় 20 মিনিট ধরে রিসিপশনে বসে আছে মেঘ। অলিভিয়া বেশ কয়েকবার মেঘকে ঘুরে আসার জন্য সেধেছে, কিন্তু মেঘ রোবটের মতো বসে কি জানি ভাবছে। কিছুক্ষণ পর একজন সুন্দরী রমণী এসে তাদের মিটিং রুমে যেতে বললেন। মেঘ হালকা বিরক্তি নিয়ে এগোতে লাগল। মিটিং রুমের দরজা খুলে ঢুকতে যাবে তখনই থমকে গেল হালকা মিষ্টি একটা গন্ধে। চোখ তুলে তাকাতেই যেন সে চমকে গেল। হালকা ব্লু শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে তাকে। নিজেকে সামলে নেয় মেঘ। বৃষ্টির বেশ অস্বস্তি লাগছে মেঘকে দেখে। অলিভিয়া এগিয়ে গিয়ে বৃষ্টির সাথে কথা বলতে লাগলো। মেঘ চুপচাপ একটা চেয়ারে বসে পড়ল। তার চোখ দুটো বৃষ্টিতে নিবদ্ধ। অলিভিয়া বৃষ্টিকে প্রেজেন্টেশন দেখাচ্ছে। কথার ফাঁকে বৃষ্টি মেঘের দিকে বারবার নজর দিচ্ছে। প্রেজেন্টেশন শেষে বৃষ্টি ডিল ফাইনাল করল। অলিভিয়া বেশ খুশি। এই ডিলটা থেকে তাদের কোম্পানি অনেক লাভ করতে পারবে, কিন্তু মেঘ একঘেয়ে বসে আছে। অলিভিয়া হাত ধরে টানছে মেঘকে ওঠার জন্য। মেঘ চোখ তুলে তাকাতেই অলিভিয়া হাত ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। মেঘ কি জানি ভেবে অলিভিয়ার কোমরে হাত দিয়ে পেঁচিয়ে নিল। মুহূর্তেই বৃষ্টির মুখটা মলিন হয়ে গেল। ঠোঁটের কোণ তবুও যথাসাধ্য হাসি করে ধরে রেখেছে সে। মেঘ বেরোতে যাবে তখন রোদ দৌড়ে এসে পাপা পাপা বলে 2 হাত মেঘের দিকে বাড়িয়ে দিল। মেঘ আর নিজেকে আটকাতে পারল না। টুপ করে রোদকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো। রোদও মেঘের কোলে উঠে দুষ্টুমি করতে লাগলো। আধো আধো বলে কথা বলছে আর খিলখিল করে হাসছে। তা দেখে মেঘও হাসছে। বৃষ্টির ঠোঁটে অজান্তেই হাসি ফুটে উঠল। অলিভিয়ার দিকে তাকাতেই দেখল সে ভ্রু কুঁচকে মেঘ আর রোদকে দেখছে। বৃষ্টি এগিয়ে গিয়ে রোদকে মেঘের কোল থেকে নামিয়ে নিল। মেঘ বেশ বিরক্ত হলো ব্যাপারটাতে, কিন্তু বৃষ্টিকে দেখে সেখান থেকে বের হয়ে চলে গেল। অলিভিয়াও ছুট লাগালো মেঘের পিছে পিছে। মেঘ চলে যেতেই বৃষ্টি রোদকে কোল থেকে নামিয়ে বলল, ওনাকে আর পাপা বলবে না রোদ। বাট মাম্মা। নো। ওকে মাম্মা। রোদ মুখ ফুলিয়ে সেখান থেকে চলে গেল। বিছানায় বসে টেবিল ল্যাম্প অন অফ করছে মেঘ। রোদের কথা ভাবছে সে। কত কিউট বাচ্চাটা। যখন সে তার ছোট ছোট হাত দুটো দিয়ে মেঘের গাল ছুঁয়ে দিচ্ছিল, একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল তার মাঝে। ইচ্ছে করছিল পুচ্ছিটাকে বুকের মধ্যে জড়িয়ে রাখতে। দরজায় দুটো টোকার আওয়াজ পেয়ে মাথা তুলে তাকালো মেঘ। পারমিশনের অভ্যাস কবে থেকে করলি? তুই যখন থেকে নিজের অস্তিত্বকে চিনতে ভুল করলি তখন থেকে। কথাগুলো বলে ভেতরে আসলো রেওয়াজ। মানে? মেঘ, রোদ তো ছেলে। মেঘ বিছানা থেকে নেমে গিয়ে একটা বিয়ারের বোতল খুলে
বেশ খানিকটা মদ ঢেলে নিল গ্লাসে। ও রোদ আমার ছেলে না রেওয়াজ, রোদ আয়াত চৌধুরীর ছেলে। মেঘ, তোর ধারণাও নেই তুই কি বলছিস। আছে রেওয়াজ, অনেক ভালো করে জানা আছে, বরং এটা বলবো তুই কিছুই জানিস না। মেঘ, আয়াত চৌধুরী ডিপিএস ট্র্যাক করে আমি সেদিন গিয়ে হাজির হয় হোটেল ডায়মন্ডে। হোটেলে পা রাখতেই চোখ পড়ে রিসেপশনের দিকে। আয়াত চৌধুরী পার্সোনাল সেক্রেটারি মিস্টার মাহবুব বসে পেপার পড়ছেন। উনি আমাকে দেখতেই একটা নোংরা হাসি দিলেন। আমি কোনো কথা না বলে আগতে লাগলাম। 304 নম্বর রুম, 3rd ফ্লোর, হাতের ডানের রুম। কথাটা শুনেই থমকে গেলাম। পিছন ফিরে তাকাতে একটা বাঁকা হাসি দিয়ে মাহবুব বলে উঠল, আই থিঙ্ক আপনি খুঁজে পাবেন না, আমি নিয়ে যাচ্ছি, চলুন। তবে মিস্টার মেঘ, একটা জিনিস মানতে হবে, আপনি অনেক লাকি, কারণ আপনার ওয়াইফ অনেক সেন্সেবল। ওনার এই স্টেপে আপনার চাকরিও বেঁচে যাবে, আর আপনার ওয়াইফও সাময়িক এনজয়মেন্ট হবে। কথাটা শোনার পর যে কোনো স্বামীর পক্ষে সম্ভব না নিজেকে ধরে রাখার। জোরে একটা চিৎকার দিয়ে কলার চেপে ধরলাম ওনার। সাথে সাথে কয়েকজন সিকিউরিটি গার্ড এসে আমার হাত চেপে ধরল। মিস্টার মাহবুব হাতের ইশারা করতেই আমাকে টেনে হিঁচড়ে 304 নম্বর রুমের মধ্যে নিয়ে যাওয়া হলো। রুমের দরজা ঢুকে পড়তেই আয়াত চৌধুরী দরজা খুলে দিল। তার পরনে একটা নাইস গাউন আর হাতে ওয়াইনের গ্লাস। আর একটু ভিতরে উঁকি মারতেই আমি থমকে গেলাম। আমার হাত পা অবশ্যই আসলো। বিছানায় বৃষ্টি আচ্ছা অবস্থায় পড়ে আছে। তার পরনে ক্লিপলেস ব্লাউজ আর হালকা সিল্কের শাড়ি। বৃষ্টি হয়তো আমাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আমাকে দেখে সে চমকে গেল। কোন রকমে সোজা হয়ে বসে সে কিছু একটা লুকানোর চেষ্টা করতে লাগলো। বৃষ্টির চেহারায় ভারী মেকআপ, গায়ে পারফিউমের মন মাতানো গন্ধ। যে কোনো ছেলেকেই সে ঘায়েল করতে প্রস্তুত। আমি অবাক চোখে বৃষ্টির দিকে তাকিয়ে আছি। আমি কিছু বলতে চাবো, তার আগে বৃষ্টি বলে উঠল, তুমি এখানে কেন মেয়ে? কেন? আমার উপস্থিতি বুঝে তোমার সহ্য হচ্ছে না? মেঘ, তোমার মাথা ঠিক নেই এখন, তুমি বাসায় যাও, আমি পরে তোমার সাথে কথা বলবো। কথা বলার মতো কিছু বেঁচে আছে বৃষ্টি? আমার যে জানার যা বোঝার তা অনেক আগেই বুঝে নিয়েছি। শুধু তোমার কাছে একটা কথা জানতে চাই, আমার ভালোবাসা কি কমতে ছিল যার জন্য তুমি আজ এই ঘরে আবদ্ধ? দেখো মেঘ, তুমি বাসায় যাও। তোমার কি বিবেকে একটু আঘাত করেনি? কিভাবে পারলে তুমি? প্রশ্নটা তো আমার তোমাকে করা উচিত মেঘ। আমি চোখে মুখে বিস্ময় ফুটিয়ে বললাম, মানে? মেঘ, তোমার স্যালারি মাত্র 60,000 টাকা, যার বেশিরভাগটাই চলে যায় তোমার অসুস্থ মায়ের চিকিৎসা করতে আর সংসার চালাতে। বলি, আমার নিজেরও তো কিছু শখ আহ্লাদ আছে। তোমার জবটা চলে গেলে তো পেটের ভাত জোটানোটাই মুশকিল হয়ে যাবে। সেই জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি। বৃষ্টির কথাগুলো শুনে আমি নিজের রাগ ধরে রাখতে পারিনি। কষে দুটো থাপ্পড় বসিয়ে দিয়েছি। বৃষ্টির ফর্সা কাল দুটো মুহূর্তে লাল হয়ে গেল। আমি কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। নিজেকে প্রচন্ড ছোট মনে হচ্ছিল। ঘৃণা ধরে গিয়েছিল নিজের উপর। আমি চেয়েছিলাম মা কিনে দূরে কোথাও চলে যেতে, কিন্তু মা বৃষ্টিকে ছাড়া কোথাও যেতে নারাজ। বাধ্য হয়ে আমি নিজেকে গুটিয়ে নিয়ে উড়াল দিলাম অস্ট্রেলিয়ায়। কথাগুলো বলে চুপটি করে গেল মেঘ। চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। হালকা লালচে বর্ণ ধারণ করে আছে চোখ দুটো। হাতের সিগারেটটা অনেক আগেই নিজেকে ছাই বানিয়ে ফেলেছে। রেওয়াজ অনেকটা নিশ্চুপ হয়ে কথাগুলো শুনছিল। মেঘ কিছুটা সময় চুপ করে বসেছিল। হঠাৎ পেছনে ঘুরে তাকাতে রেওয়াজ প্রশ্ন করে উঠল, তুই হুট করে জব ছেড়ে চলে আসার পরেও আয়াত চৌধুরী তোর নামে কেস ফাইল করলো না কেন? এমন একটা প্রশ্নের জন্য মেঘ মোটেও প্রস্তুত ছিল না। সবটা জানার পর তোর এই প্রশ্নটা আমার কাছে যুক্তিহীন মনে হচ্ছিল। পাঁচ আন্টি বা এখন কোথায়, কেমন আছে? মা তো ডিল ফাইনাল না হওয়ার আগেই কোন কোম্পানি তোর রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করে নিল। কথাগুলো শুনে মেঘ বড় সড়ো একটা ধাক্কা খেল। কয়েকটা বছরে সে এই কথাগুলো একেবারের জন্য ভাবেনি তার অতীতকে নিয়ে, ভাবেনি বৃষ্টিকে নিয়ে। শুধু বুকের মধ্যে যখনই ভালোবাসা উদ্গীরণ করত, বারে গিয়ে সে মদের নেশায় বোধ হয়ে থাকত। নিজের অতীতকে সে কখনো বর্তমানে জায়গা করে দিতে নেয়নি। কিন্তু আজ তাকে কথাগুলো
ভাবাচ্ছে, খুব করে ভাবাচ্ছে। রেওয়াজের কথাগুলো খুব করে ভাবাচ্ছে মেঘকে। এতদিন সে কথাগুলো নিয়ে চিন্তা করার সময় পায়নি, নিজেকে সে সুযোগটা সে দেয়নি। আজকে হঠাৎ করে কেন জানি কথাগুলো শুনে সে প্রচন্ডভাবে ধাক্কা খেল। রেওয়াজ তার ফোনটা ড্রয়িং রুমের টিভির সাথে কানেক্ট করল। কিছুক্ষণ পর একটা ভিডিও শুরু হলো। একজন মেয়ে পেছন ফিরে দাঁড়িয়ে আছে, সামনে আয়াজ চৌধুরীকে দেখা যাচ্ছে। গ্লাসে মদ ঢালছে সে। টানা 2-3 পেগ গলায় ঢালার পর সে বেশ আয়েশ করে বসল। তার চোখে কামনা আর খুশির আভা ঝিলিক দিচ্ছে। উঠে এসে সে মেয়েটিকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু মেয়েটি এক হাত এগিয়ে তাকে থামিয়ে দিল। আয়াজ চৌধুরী এমন ব্যবহারে বেশ ক্ষিপ্ত হলেন। না হোয়াট, এখন থামাচ্ছ কেন? ইউনো হোয়াট, আজকের এই রাতটার জন্য আমি কত কিছু না করেছি। মেয়েকে আমি অনেকবার বলেছিলাম জাস্ট একটা রাতের জন্য তোমাকে আমার কাছে পাঠাতে, কিন্তু ওই মেয়ে কোনোভাবেই রাজি হচ্ছিল না। দ্যাটস ওয়াই আমি তাকে ব্ল্যাকমেল করেছি, বাট সে ঘাড় তেরা তাতেই সোজা হয়নি। এই জন্য আমি ওয়ার্কারদের টাকা দিয়ে স্ট্রাইক করতে বলি। আকিজ গ্রুপের মালিককেও পিএকেও টাকা দিয়ে নিজের সাপোর্টে নিয়ে আসে। তারপরে আমি কোনোভাবেই মেয়েকে হারাতেই পারছিলাম না। অতিমাত্রার প্রেম থাকলে যা হয় আর কি। দেন আমি ডিসাইড করি পিছন থেকে খেলার কোনো মানেই হয় না। সামনাসামনি তোমার সাথে কথা বলে তোমাকে ভয় দেখায়, তোমাকে নিচের করে পাবার অফার দেই। অ্যান্ড ইউনো বৃষ্টি, তুমি অনিচ্ছা সত্ত্বেও আমার অফারটা মেনে নাও, জাস্ট মেঘকে বাঁচানোর জন্য। না কাম অন বৃষ্টি, ডোন্ট মেক মি ফোর্স ইউ। শেষের কথাগুলো শুনে মেঘের হাত থেকে ফোন পড়ে গেল। 2 হাঁটুর উপর ভর করে মাটিতে বসে পড়ল। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে তার। পারছে না সে সবটা অস্বীকার করতে। মস্তিষ্ক তাকে বারবার অস্বীকৃতি জানাচ্ছে, কিন্তু মন তাকে অনবরত দোষারোপ করছে। কুরে করে খাচ্ছে তাকে, ইচ্ছে করছে তার সব ঘুরিয়ে দিতে। রেওয়াজ তার পাশে বসে কাঁধে আলতো করে হাত রাখল। মুহূর্তে মেঘ তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। আমি এগুলো কিভাবে করতে পারলাম রেওয়াজ? কিভাবে পারলাম বৃষ্টিকে অবিশ্বাস করতে? যে মেয়েটা আমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসলো, তার জন্য এত কিছু করলো, আমি কিনা তাকেই। রোদ আর বৃষ্টি খেলছে। মিসেস রহমান বসে বসে তাদের খুনসুটি দেখছেন। রোদের বলটা গড়িয়ে গিয়ে কারো পায়ে গিয়ে ঠেকল। রোদ মাথা তুলে তাকাতেই মেঘকে দেখতে পেয়ে খুশিতে চেঁচিয়ে উঠল, বাবা। দৌড়ে গিয়ে সে মেঘের কোলে উঠল। কলিজার টুকরোকে নিজের বুকে ছড়িয়ে নিল মেঘ। এলো পাথারে চুমু খাচ্ছে সে রোদের মুখে। বৃষ্টি হাঁ হয়ে সব দেখছে, তার চোখে পানি টলমল করছে। মিসেস রহমান ছেলেকে পেয়ে খুশিতে কেঁদে দিলেন। বৃষ্টি দৌড়ে চলে গেল রুমে। এক কোণে দাঁড়িয়ে কাঁদছে সে। 5 বছরের অপেক্ষার আজ অবসান ঘটেছে। সেই সাথে বুকে জমে থাকা ব্যথাগুলো মাথা চারা দিচ্ছে। কোমরে কারো শীতল হাতের ছোঁয়া পেয়ে পেছন ফিরে জড়িয়ে ধরল সে। মেঘের কোটে খামচে ধরেছে সে। চোখের পানিতে শার্ট ভিজে যাচ্ছে। মেঘও বা কম কিসে, সেও বৃষ্টির সাথে তাল মিলিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। 2 হাতে শক্ত করে নিজের মধ্যে মিশিয়ে নিচ্ছে সে বৃষ্টিকে। আই এম সরি বৃষ্টি, আমাকে মাফ করে দাও প্লিজ। আমার উচিত ছিল তোমাকে বিশ্বাস করা, তোমার ভালোবাসে ভরসা রাখা। আই এম সরি বৃষ্টি। আই লাভ ইউ মেঘ। অস্ফুট স্বরে কথাটা বের হয়ে আসলো বৃষ্টির মুখ থেকে। মেঘ যেন থমকে গেল কথাটা শুনে। ভেবেছিল হয়তো বৃষ্টি অভিমানের ঝোলা খুলে বসবে, অথচ সে কিনা। বৃষ্টি তুমি? মেঘ, আমি তোমার অর্ধাঙ্গিনী। মেঘ হালকা হেসে বলল, হ্যাঁ, আমার অর্ধাঙ্গিনী, অ্যান আইডিয়াল ওয়াইফ, অ্যান্ড মাই পারফেক্ট মাদার। কথাটা বলেই গুটিসুটি পায়ে দৌড়ে গেল রোদ। মেঘ আর বৃষ্টি রোদের কথা শুনে হেসে ফেলল। মেঘের কোলে চড়ে বৃষ্টির গলা জড়িয়ে ধরল রোদ। হুট করে রেওয়াজের কাঁধ থেকে মাথা তুলে তার ফোনটা ছুঁড়ে মারল মেঘ। এরকম কিছুই রেওয়াজ আশা করে নেই। মেঘ হঠাৎ করে চেঁচিয়ে উঠল, আমি মানি না, এসব মিথ্যে, সব মিথ্যে। মেঘ, তুই অস্বীকার করলেও সত্যটা পাল্টে যাবে না। সত্য সবসময় অবিকৃত। বৃষ্টিকায়ের বেস্ট ফ্রেন্ড, স্কুল লাইফ থেকে ওদের পরিচয়।
ইউএসএতে জবের জন্য তারা একসাথে অ্যাপ্লাই করেছিল। ভাগ্যক্রমে বৃষ্টি আর কায়া দুজনে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছিল, কিন্তু বৃষ্টি তোর জন্য নিজের লাইফে নিজের কেরিয়ার সবটা ছেড়ে চলে আসে। কায়া হাজার বছরের সত্ত্বেও বৃষ্টি তার কথায় অনড় ছিল। যে মেয়ে নিজের যোগ্যতায় পাওয়া লাখ লাখ টাকা পায়ে ঠেলে তোর মতো একটা সামান্য ছেলের হাত ধরতে পারে, সে মেয়ে আর চাই হোক কখনো নষ্ট হতে পারে না। শিকাগো ফার্মে একটা প্রজেক্ট থেকে আমার আর কায়া পরিচয় হয়। তারপর সম্পর্কটা ভালোবাসা পর্যন্ত গিয়েছিল। কায়া প্রায় বলতো তার বেস্ট ফ্রেন্ডের কথা, কিন্তু আমি কখনো জানতে চাইনি সে ফ্রেন্ডটাকে। কিন্তু সেদিন ডিনারের সময় বৃষ্টি ভাবিকে দেখে তার বিহেভ বেশ পরিবর্তন খেয়াল করলাম আমি। ডিনার শেষে কায়া আমাকে সব কিছু খুলে বলে, ইভেন এই ভিডিওটা আমাকে কায় দিয়েছিল। তাহলে এতদিন এই ভিডিওটা আমাকে কেন দেয়নি বৃষ্টি? তোর আগের ফেসবুক আর টুইটার অ্যাকাউন্টের ইনবক্স চেক করতো। মেঘ তড়িঘড়ি করে নিজের ফোনটা হাতে নিয়ে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করতে লাগলো। একটা কনভারসেশন ওপেন করতে হাত থেকে তার ফোনটা পড়ে গেল। মেঘ, সময় অনেক কিছু পাল্টে দেয়, অনেক কিছু কেড়ে নিতে চায়, কিন্তু কতটুকু হারাবো সেটা আমাদের আঁকড়ে ধরার উপর নির্ভর করে। তুই বৃষ্টিকে আঁকড়ে ধরতে পারিসনি, তাই সময় তোকে তার থেকে দূরে নিয়ে গেছে। তুই অস্ট্রেলিয়া আসার কিছুদিনের মধ্যেই এই ভিডিও ভাইরাল হয়ে যায়। আয়া চৌধুরীকে জব থেকে বের করে দেওয়া হয়। ইভেন ফ্রড আর হ্যারাসমেন্ট কেসে 5 বছরের জন্য জেলে পাঠানো হয়। বৃষ্টি অনেক চেষ্টা করছিল তোকে খোঁজার, কিন্তু পায়নি। আন্টিকে নিয়ে শিকাগোতে শিফট হয়ে যায়। 2 ফোঁটা পানি বেয়ে পড়ল মেঘের চোখ থেকে। ফটো ফ্রেমটা বাম হাতে মুছে নিল। মেঘ, বৃষ্টি আর রোদের ছবি। বাবা চলো না, দেরি হয়ে যাচ্ছে তো, কেক কাটবো। রোদের ডাক শুনে ফ্রেমটা বেড সাইডে রেখে গেল মেঘ। নিচে নামতে দেখতে পেল রোদ তার ফ্রেন্ডদের সাথে খেলছে। বৃষ্টি হাসি মুখে সবার সাথে পরিচিত হচ্ছে। ওয়েস্টার্ন ড্রেসের ভিড়ে সাদা শাড়িতে বৃষ্টি সবার নজর কাড়ছে। মেঘ সিঁড়ি বেয়ে নিচে নেমে গিয়ে বৃষ্টির পাশে দাঁড়ালো। বৃষ্টি মেঘকে দেখে হালকা হাসলো। মেঘ আলতো করে বৃষ্টির কপালে একটা চুমু এঁকে দিল। রোদ এসে হাত ধরে দুজনকে টেনে নিয়ে গেল। কেক কাটার পর সবাই যে যার মতো গল্প করছে। হঠাৎ করে কিছু একটা শব্দ শুনে সবাই সেদিকে ছুটে গেল। মেঘ আর বৃষ্টি এগিয়ে গিয়ে দেখলো কায়া রেওয়াজের সামনে দাঁড়িয়ে চেঁচাচ্ছে। আরেকজন ফরেইনার গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশের একজন বলে উঠল মেয়েটি নাকি রেওয়াজকে বারবার কিস করার ট্রাই করছিল, বাট রেওয়াজ পাত্তা দিচ্ছিল না। কায়ার চোখে পড়তে সে ঠাস করে মেয়েটার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। মেঘ রেওয়াজের কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে বলল, ভাই, এরা লিপস্টিক শেয়ার করবে, কিন্তু হাজব্যান্ডকে না। এটাই হলো অর্ধাঙ্গিনী অ্যান্ড আইডিয়াল ওয়াইফ। মেঘের কথা রেওয়াজ শুনে